গল্প শ্রাবণ সন্ধ্যায় তুমি আমি। লেখক রিমন হোসেন ধূমকেতু। আমায় একটা কাজ দিবেন, আমি সব কাজ করতে পারবো, আর আমায় বেতনও কম দিবেন। মেয়েটার মুখ দেখে মনে হয় 2-3 দিন পেটে কিছু যায়নি। বয়সটা খুব বেশি হলেও 22-এর কাছাকাছি হবে। বাহিরে বৃষ্টি হচ্ছে খুব, মাঝে মাঝে বাদ পড়ছে। মেয়েটার পোশাকের কিছু অংশ ভেজা, চেহারা হালকা শুকানো মনে হলে লাবণ্যতা হারিয়ে যায়নি। হরিণীর মতো ডাগর ডাগর চোখ ছলছল করছে। সেই ডাগর চোখের জাদু যেন যে কারোরই কঠিন হৃদয় গলিয়ে ফেলবে। মণ্ডল বাড়ির বড় কর্ত্রীও সেই চোখের জাদু থেকে রক্ষা পেলেন না। তার মনে মেয়েটার জন্য অদ্ভুত একটা অনুভূতি জন্ম হয়। তিনি বললেন, তুমি কি রান্না করতে পারো? জি, পারি। ঠিক আছে, আমার ছেলের বিয়ে, রান্নার জন্য লোক নেওয়া হয়েছে, তুমি তাদের হাতে হাতে সাহায্য করবে। পাশাপাশি অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেগুলো করবে। কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হলে তোমায় চলে যেতে হবে না, তুমি আমাদের বাড়িতেই কাজ করবে। জি, তাহলে ভিতরে গিয়ে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আগে মাথা ভালো করে মুছে কিছু খেয়ে নাও। মেয়েটা ছলছল চোখে বাড়ির বড় কর্ত্রীর দিকে তাকালো, যেন অশেষ কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক স্বরূপ এখনই তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। বাড়ির বড় কর্ত্রী বললেন, আমি বাড়ির কাউকে দায়িত্ব দিচ্ছি, সে তোমাকে ভিতরে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দিবে। বড় কর্ত্রীর ডাক শুনে বাড়ির ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। বয়সটা খুব বেশি হলে 20 হবে। পরনের পোশাক বেশ দামি, গায়ে হালকা গহনাও রয়েছে। মনে হয় এই পরিবারেরই কোন সদস্য হবে, বা কোন আত্মীয় হতে পারে। মেয়েটা এসে বলল, ফুপি, আমায় ডেকেছ? হ্যাঁ রে, শোন, এই মেয়েটা আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। ওকে ভিতরে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়াবি, তারপর কাজগুলো বুঝিয়ে দিবি। ঠিক আছে ফুপি। মেয়েটা বাড়ির ভিতরের দিকে গেল। বাড়ির বড় কর্ত্রী এতক্ষণ লক্ষ্য করেননি, কিন্তু এবার তিনি দেখলেন মেয়েটার ঘন কালো চুল, যা বিনুনি করা রয়েছে এবং কোমর ছাপিয়ে চলে গেছে নিচ পর্যন্ত। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হিসেবে যদি কারো নাম সবার আগে আসে, তাহলে নিঃসন্দেহে তিনি হলেন মোহাম্মদ আশরাফ মন্ডল। আর তার স্ত্রী হলেন রুকসান বেগম। মন্ডল বাড়ির বড় কর্তা হলেন মোহাম্মদ আশরাফ মন্ডল এবং বড় কর্ত্রী হলেন রুকসান বেগম। শহরের মাঝখানে 2 তলা বিশিষ্ট বড় একটা বাড়ি আলোয় ঝলমল করছে। শান শওকত ও আভিজাত্যের ছোঁয়া পাওয়া রাজকীয় এই বাড়িতে বিয়ের আমেজ। বাড়ির একমাত্র ছেলে রিমন মন্ডলের বিয়ে। আত্মীয় স্বজন ও তাদের কোলাহলে মুখর পুরো মন্ডল বাড়ি। রিমন নিজের ঘরে শার্ট প্যান্ট পরে ইন করে রেডি হচ্ছে। বাহিরে বন্ধুদের সাথে আড্ডা আছে। রিমনের জিম করা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মেয়েদের বুকের ভিতর ধুবধুকানি বেড়ে যায়। তার বয়স 25 পেরিয়েছে। 2 মাস আগেই 25তম বার্থডে চলে গেছে। স্টাইল করা চুলের তো কোন কথাই নেই। রিমন তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তাকে এইভাবে শার্ট প্যান্ট পরা অবস্থা দেখে বৃষ্টি বলল, এভাবে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? রিমন তাড়াহুড়োর মধ্যে উত্তর দিল, ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। মা কোথায়? বাহিরে। ওকে, বাই। বৃষ্টি রিমনের নিজের বোন, কিন্তু সে মেয়ে হওয়ায় বাবা মায়ের কাছে খুব একটা গুরুত্ব পায়নি। বৃষ্টির বিয়ে হয়েছে 2 বছর হলো। রিমনের মা রুকসান বেগম মানে বাড়ির বড় কর্ত্রী বাহিরে বসে আছেন। বাড়ির বাহিরে বসার একটা জায়গা রয়েছে, তিনি সেখানেই রয়েছেন। রিমন গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, আমি একটু ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি, আর 2 দিন পর তোমার বিয়ে। আজ আবার কিসের ফ্রেন্ড?
সবাই তো এখানেই রয়েছে। মা, ওরা বিদেশ থেকে আসছে, ওদের মৃত্যু করতেই হবে। তাছাড়া কোম্পানির একটা ডিলও রয়েছে। বাপ ছেলে শুধু কোম্পানি নিয়েই থাকো। আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি রিমন, বিয়ের পর অবন্তীকে সময় দিতে হবে। ও মা, তুমিও না, যাও, কিন্তু সাবধানে। রিমন গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রুকসান বেগম বসে থাকলেন। তিনি একাই রয়েছেন। এমনিতেই তিনি একা সময় কাটাতে বেশি পছন্দ করেন। বাড়ির কর্তা আশরাফ মন্ডল এখন অফিসে রয়েছেন। জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করেছেন তিনি। আশরাফ মন্ডল নিজের পরিবারকে ভালোবাসেন, কিন্তু তিনি বিজনেসের পিছনে অধিক সময় ব্যয় করেন। রিমনও তার মতোই হয়েছে। শ্রাবণ মাস, তাই সারাদিন মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি নিয়েই কাটে। মাঝখানে আকাশ ভেঙে ঢল নামে, সাথে বিদ্যুৎ চমকানোর কানে তালা লাগা শব্দ। রিমনের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে সে খাওয়া দাওয়া করবে না, কারণ বন্ধুদের সাথে ছিল। টুকিটাকি খাওয়া দাওয়া হয়েছে, রাতে কিছু কাজ করতে হবে। তাই সে দিয়াকে বলল, কেউ যেন তার ঘরে 1 কাপ কফি পাঠিয়ে দেয়। দিয়া রিমনের মামাতো বোন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ঘরে ঢুকতেই রিমনের ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করে কানে গুজে শার্টের বোতাম খুলতে লাগলো। এমন সময় হঠাৎ মেয়েটা কফির কাপ হাতে রিমনের ঘরে ঢোকে। রিমন মেয়েটার দিকে তাকিয়ে থমকে যায়। মেয়েটা কফির কাপ টেবিলের উপর রেখে চলে যেতে লাগলে রিমন দৌড়ে গিয়ে তারপর আটকায়। মেয়েটা ইতস্তত ভোগ করতে লাগলো। রিমন কানের কাছ থেকে ফোন নামিয়ে বলল, তোমার নাম কি? তুমি কে? আর এখানে কেন? মেয়েটা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। রিমনের প্রশ্ন শুনে চোখ তুলে তাকায় সে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে রিমনের বুকের ভিতর কেঁপে ওঠে। তার মনে প্রশ্নের হাতুড়ি আঘাত করতে থাকে। কে এই মেয়েটা? এখানে কিভাবে এলো? মেয়েটা মাথা নিচু করে বলল, আমার নাম জান্নাতি, আমি আজকেই নতুন ব্যাগ নিয়েছি। রিমন দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। মেয়েটা বেরিয়ে চলে গেল। রিমন আশ্চর্য হলো, জান্নাতি নামের মেয়েটাকে দেখার পর তার আচরণ এমন অদ্ভুত হলো কেন? রিমন তো আগে কোন মেয়ের পথ এভাবে আটকায়নি। রিমন ঘরের ভিতরে এসে ল্যাপটপটা বের করে সোফায় বসে পড়ল। সোফার সামনে ছোট একটা টেবিল, যার উপর ল্যাপটপ রয়েছে। রিমন পুরো মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। হঠাৎ তার ঘরের দরজায় কেউ একজন দাঁড়ালো। একটু বেশি আদিক্ষেতা নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটা এক দৃষ্টিতে রিমনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা কাশি দিয়ে বলল, কি এত কাজ করছো যে আমার দিকে এখনো তোমার নজর আসেনি? রিমন দরজার দিকে তাকালো, আর এক মুখ হাসি নিয়ে বলল, আরে অবন্তী, এত রাত হয়ে গেছে, এখনো তুমি ঘুমাওনি? ঘুম আসছিল না বলেই অবন্তী রিমনের ঘরে ঢোকে। অবন্তী যথেষ্ট সুন্দরী মেয়ে। লাল লেহেঙ্গাতে অপরূপ কোন পরীর মতোই লাগছে তাকে। অবন্তীরা শহরের ধনী শ্রেণীর মানুষ। তার বাবা জনাব আব্দুল মান্নান সাহেবের ইচ্ছে অনুযায়ী মেয়ের বিয়ে পুরোপুরি ছেলের বাড়িতেই হবে। তাই বিয়ের 1 সপ্তাহ আগে অবন্তীরা সপরিবারে রিমনদের বাড়িতে চলে এসেছে। তাদের আত্মীয় স্বজনদেরও এখানেই দাওয়াত দেওয়া হয়েছে। অবন্তী এসে রিমনের পিছনে দাঁড়ালো। রিমন তার দিকে না তাকিয়ে নিজের কাজ করতে লাগলো। অবন্তী পিছন থেকে রিমনের ঘাড়ে হাত রেখে হালকা চাপ দিতে দিতে বলল, এইভাবে কাজ করতে থাকলে আমার কি হবে সুইট হার্ট? কেন? তুমি কি কচি খুকি নাকি যে সব কাজ ফেলে তোমাকে হাত ধরে নিয়ে ঘুরে বেড়াতে হবে? উহু, সেটা কখন বললাম? তোমার কথা শুনে তো তাই মনে হলো। অবন্তী উঠে গিয়ে খাটের উপর বসলো আর বলল, আজকে আমি এখানেই থাকবো। রিমন কিছু বলল না, সে নিজের কাজে ব্যস্ত। অবন্তী আবার গলা তুলে বলল,
আমি কি বললাম শুনেছ? কি যেন বললে? আমি বললাম যে আজ আমি এখানেই থাকবো। থাকো। কে নিষেধ করেছে? কি? সত্যি? হ্যাঁ। শুধু আমি বেরিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে নিও। তুমি যাবে মানে? তুমি কোথাও যাবে না। এখানেই আমার সাথে থাকবে। আগে কাজটা শেষ করি। আমার দেরি হবে। তুমি চাইলে শুয়ে পড়তে পারো। যাওয়ার সময় আমি ডেকে দিব। তুমি না খুব আনুরোমান্টিক। সবাই অবশ্য তাই বলে। অবন্তী ওখানেই শুয়ে পড়ল। রিমন বেশ রাত পর্যন্ত জেগে কাজ করল। অবন্তীর দিকে অবশ্য দুবার তাকিয়েছিল। সে ঘুমে অচেতন হয়ে গেছে। রিমন ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 2:30 বাজতে চলল। সে ল্যাপটপ বন্ধ করে জোরে একটা হাই তুলল। তার হাই তোলার বিকট শব্দে অবন্তীর ঘুম ভাঙল না। রিমন অবন্তীকে আর ডাক দিল না। দরজা ভিড়ে দিয়ে সে বাহিরে বেরিয়ে গেল। বাহিরে বের হওয়ার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস তার পুরো শরীর কাঁপিয়ে দিয়ে গেল। বেশ রাত পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তাই এখন এইরকম ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। রিমন ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। হঠাৎ সে কারো কান্নার আওয়াজ শুনে থমকে গেল। রিমন ভয়ে ভয়ে দুই পাশে দেখল। কোথাও কেউ নেই। সবকিছু অন্ধকার আর নিস্তব্ধতার মধ্যে তলিয়ে গেছে। এই নিস্তব্ধতাকে ভেঙে খুব ক্ষীণ কণ্ঠের কান্না রিমনের সারা শরীরের লোম খাড়া করে দিল। শব্দটা রান্নাঘরের দিক থেকে আসছে বলে মনে হয়। রিমন একটু একটু করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছ থেকে উকি দিয়ে রিমন দেখল যে জান্নাতি নামের মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রিমনের দেখে খুব মায়া লাগলো। মেয়েটার লম্বা চুলের গুচ্ছ মেঝের উপর লুটোপুটি খাচ্ছে। রিমন দরজায় ঠক ঠক আওয়াজ করবে ভেবেও করল না। সে চুপি চুপি ভিতরে ঢুকে মেয়েটার পাশে দাঁড়ালো। মেয়েটা রিমনের উপস্থিতি টের পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে ভয় পেল না। এভাবে মাঝরাতে লুকিয়ে লুকিয়ে কান্না করার সময় হঠাৎ কেউ সামনে এলে তো ভয়েস রেকর্ড করার কথা। মেয়েটা রিমনের দিকে তাকালো। রিমন একটা হাসি দিয়ে তার পাশে বসল। জান্নাতি ভাঙা গলায় বলল, আপনি এখনো জেগে? না মানে ঘুম আসছিল না। তারপর তোমার কান্নার শব্দ শুনে। জান্নাতি নজর ঘুরিয়ে নিল। রিমন বলল, তো এবার বলো, মাঝরাতে কাঁদছিলে কেন? কেউ কি কিছু বলেছে নাকি? না, এমনিই কাঁদছিলাম। তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। মানুষ কখনোই এমনি এমনি কাঁদে না। নিশ্চয়ই কে না কেউ তাকে আঘাত করে, তারপর সে কাঁদে। কিছু কিছু মানুষের ভাগ্য এত বেশি খারাপ যে কোন আঘাত ছাড়াই সে কাঁদে। তাকে কাঁদতে হয়, কারণ সে কাঁদার জন্যই এসেছে। তুমি কি তাহলে কাঁদার জন্য এসেছো? হ্যাঁ। আপনি ফিরে যান। এখানে আমার সাথে আপনার থাকাটা ঠিক হবে না। কেউ দেখে ফেললে কি ভাববে? এখন তো সবাই ঘুমিয়ে। কেউ দেখবে না। তুমি আগে বলো তো যে তোমার কি এমন দুঃখ রয়েছে যা তুমি কারোর সাথে ভাগ করতে পারছো না? উত্তর তো আপনিই দিয়ে দিলেন। মানে? এই তো বললেন যে ভাগ করতে পারছি না। তাহলে আপনার সাথে কিভাবে ভাগ করি? রিমন উঠে দাঁড়ালো আর বলল, তাহলে তোমাকে আমি একটা পরামর্শ দেই। জান্নাতি রিমনের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ নামিয়ে নিল। রিমন বলল, যেহেতু তুমি তোমার দুঃখ আমার সাথে ভাগ করতে পারবে না, তাই ভাগ করা লাগবে না। তুমি পুরোটাই আমাকে বলে দাও। জান্নাতি বুঝতে পারছে না ছেলেটা পাগল নাকি, কিন্তু কিছু করারও তো নেই। এখন এই বাড়িতে কাজ করে, তাই বাড়ির একমাত্র ছেলের উপর ক্ষোভ রাখাটা ঠিক হবে না। জান্নাতি নরমালি বলল, পুরোটা কিভাবে দিব? কিভাবে আবার? তোমার সাথে যা যা হয়েছে সব বলে দিয়ে তুমি লম্বা একটা ঘুম দাও। তারপর সবকিছু ভুলে যাও।
সবকিছু ভুলে যাওয়া যদি এতই সোজা হতো তাহলে মানুষ হয়তো আর দুঃখকে আপন করে রাখতো না। তুমি তো খুব প্যাচের মেয়ে, কথায় কথায় শুধু যুক্তি দিচ্ছ। আমি কি এর এত যুক্তি খণ্ডন করতে পারি? কে আপনাকে যুক্তি খণ্ডন করতে বলেছে? আপনি চলে গেলেই তো পারেন। তাহলে তোমাকে কথা দিতে হবে যে তুমি আর আজকে কেন আর কোনোদিনই কান্না করবে না। আমি তো কাদার জন্যই এসেছি। রিমন দুহাত দিয়ে মাথা চেপে ধরে জোরে জোরে বলল, হায় আল্লাহ, আমি পাগল হয়ে যাব। জান্নাতি ভয় পেয়ে যায়, কারণ রিমন কথাটা অনেক জোরে বলেছে। জান্নাতি চাপা স্বরে বলল, এত জোরে বললেন কেন? এটা আমার বাড়ি, এখানে কি আমি চোরের মতো ফিসফিস করে বলবো? কেউ যদি জেগে যায়? বৃষ্টি আপু ছাড়া আর কারো জাগার সম্ভাবনা নেই। আপু রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর হয়তো আর ঘুমায় না। তিনি যদি বাহিরে আসেন, মনে হয় না যে আসবে। আপনি যান এখান থেকে, তাহলে আগে কথা দাও যে আর কাঁদবে না। জান্নাতি চুপ করে থাকলো। অপরিচিত একটা মেয়ের প্রতি এই ছেলেটা এত বেশি কেয়ারিং কেন? তাছাড়া কয়েকদিন ব্যবধানে তো ছেলেটার বিয়ে। অন্য একটা মেয়ের জন্য এত চিন্তা করার কোন কারণ জান্নাতি খুঁজে পেল না। কিন্তু ছেলেটা এখানে থাকলে যে কোন সময় একটা বিপদ ঘটে যেতে পারে। তাই সে বলল, ঠিক আছে, আমি আর কখনোই কান্না করব না। এবার যান আপনি। ঠিক আছে, আমি যাচ্ছি। রিমন চলে এলো। সিঁড়ির পাশের ঘরটা জান্নাতিকে দেওয়া হয়েছে থাকার জন্য। জান্নাতি কিছুক্ষণ পর নিজের ঘরে চলে গেল। রিমন ড্রয়িং রুমে সোফার উপর শুয়ে পড়ল। একটু পরেই কেউ বলে উঠল, রিমন, কি হয়েছে তোমার? রিমন চোখ খুলে দেখে যে বৃষ্টি। রিমন উঠে বসল আর বলল, না, না, আমার কিছু হয়নি। একটু আগে যে চিৎকার করলে, ঘুম আসছিল না তাই ভাবলাম একটু চিৎকার করি। কিন্তু তুমি নিজের ঘর বাদ দিয়ে এখানে কেন? আমার ঘরে অবন্তী রয়েছে। তাহলে তুমি অবন্তীর ঘরে যাও। এখানে কেন? আসলে ঘুম আসছে না তো। ঘরে গিয়ে কি করব? তাই এখানে বসে চিৎকার করছি। ঠিক আছে, তাহলে বেশি বেশি চিৎকার করো। ঘুম। শুনেছি চিৎকার করে ঘুমালে নাকি ঘুম ধরে। বৃষ্টি চলে গেল। রিমন আবার শুয়ে পড়ল। পকেট থেকে মোবাইলটা বের করে রিমন টাইম পাস করতে লাগলো। এখন এটাই একমাত্র ভরসা। সারাদিন কাজ না করলে শরীর ক্লান্ত হবে কি করে? আর শরীর যদি ক্লান্ত না হয় তাহলে ঘুম কি আকাশ থেকে আসবে নাকি? তার উপর রিমন আবার এক কাপ কফি খেয়েছে। ঘুমের চিন্তা এখন বাদ দেওয়াই উত্তম। ফোন চালিয়ে আর কতক্ষণ টাইম পাস হয়? একটা সময় বিরক্তি চলে আসে। রিমন ফোনটা রেখে বাইরে গেল। পুরো বাড়ি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মেইন গেটে দারোয়ান থাকে, কিন্তু এখন হয়তো সেও ঘুমের দেশের বাসিন্দা। রিমন বাহিরে এসে বসলো। বাহিরে বসার জায়গা রয়েছে। এখানে বসে রিমনের মা রুকসান বেগম টাইম পাস করেন। রিমনও আর দেখবে কিভাবে এখানে সময় কাটে। ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। রিমন বৃষ্টি পড়ার দিকে তাকিয়ে আছে। থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল সে। সকালে সূর্যের আলো এসে রিমনের চোখে পড়ল। তার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে রুকসান বেগম দাঁড়িয়ে। দেখে মনে হয় খুব রেগে আছেন তিনি। ভয়ে রিমনের বুকের ভিতর শুকিয়ে যায়। রিমন বলল, মা, তুমি এখানে কি করছো? কখন থেকে এখানে আছো? মানে, আমি বলছি যে কখন থেকে এখানে আছো? রুকসান বেগমের পরিষ্কার গলা। রিমন মনে করার চেষ্টা করলো। রিমনের এভাবে বাহিরে ঘুমানো রুকসান বেগমের পছন্দ নয়।
রিমন অনেক চেষ্টা করেও বলার মতো কোন কথা খুঁজে পেল না। তবুও বলল, কিছুক্ষণ আগে থেকেই তো। মিথ্যে বলো না। অবন্তী বলেছে তুমি নাকি মাঝরাতে ঘর থেকে বেরিয়েছ। আমি জাস্ট আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি আমার কথা অমান্য করলে কিভাবে? আমি তোমাকে এভাবে বাইরে থাকতে নিষেধ করেছি তো। রুকসান বেগম অনেক কঠিন একজন কর্ত্রী। রিমনের এখন মাথা নিচু করে কথা শোনা ছাড়া অন্য কোনো উপায় নেই। একবার অবশ্য সে মুখ ফুটে সরি বলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা এতই আস্তে ছিল রুকসান বেগমের কান পর্যন্ত তা পৌঁছালো না। বেশ কিছুক্ষণ বকাবকি করার পর রুকসান বেগম মাথা ঠান্ডা করে বললেন, এবার ভিতরে যাও। নেক্সট টাইম আর যেন এই ভুল না হয়। রিমন বাধ্য ছেলের মতো ভিতরে এলো। সে ভিতরে এসে দেখে যে জান্নাতি ডাইনিং টেবিলে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। রিমন জান্নাতির দিকে তাকানোর পর জান্নাতি একবার রিমনের দিকে তাকায়, আর সাথে সাথে আবার চোখ সরিয়ে নেয়। রিমন চারপাশে ভালো করে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। সে জান্নাতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক করার সাথে সাথে পিছন থেকে অবন্তী ডাক দিয়ে বলল, রাতে তুমি কোথায় চলে গেছিলে? জানো, সকালে তোমায় কত খুঁজেছি। রিমন ভ্রু কুঁচকে জান্নাতির দিকে তাকালো, কিন্তু সে নিজের কাজে মগ্ন। তার মধ্যে কোন প্রতিক্রিয়া নেই। বিয়ের আর মাত্র 4 দিন বাকি রয়েছে, তাই আজ থেকেই রিমনের বাইরে যাওয়া বন্ধ। সকালে ব্রেকফাস্ট শেষ করে ড্রয়িং রুমে সোফার উপর ল্যাপটপ নিয়ে বসল রিমন। কিছুক্ষণ পর খবরের কাগজ নিয়ে আশরাফ মন্ডল এসে ছেলের পাশে বসলেন। তিনি বললেন, হে রিমন, হাউ আর ইউ মাই সান? গুড। তোমার কি খবর বাবা? চলছে একরকম। কালকে মালয়েশিয়ার সাথে একটা ডিলুকে করলাম। আমি ভেবেছিলাম তোমাকে মালয়েশিয়া পাঠিয়ে ডিলুকে করব, কিন্তু তোমার মাকে তো চিনেই। তোমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিল। কোন সমস্যা নেই বাবা, আর মাত্র 4 দিনই তো। তারপর আমি দেখে নিচ্ছি। দ্যাট ইজ লাইক মাই সান। বাট ড্যাড, দেয়ার ইজ আ প্রবলেম। হোয়াট দ্যাট ইজ? অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির লোগো কপি হয়েছে, আর সেই কপি করা লোগো দিয়ে বেআইনি কাজ করা হচ্ছে। হোয়াট? ইয়ে ড্যাড, আমি ইনফরমেশন পেয়েছি। অনেক কোম্পানি এবার আমাদের কোম্পানির উপর কেস করতে পারে। ও নো। আশরাফ মন্ডল বেশ কিছুক্ষণ চিন্তা করে বললেন, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি বিয়েতে মন দাও, আমি ব্যাপারটা সামলে নিব। শিওরলি? অফকোর্স। আশরাফ মন্ডল বেরিয়ে গেলেন। রিমন মনোযোগ সহকারে নিজের কাজ করতে লাগলো। হঠাৎ তার উপর উপর থেকে কেউ পানি ফেলে দেয়। রিমন লাফিয়ে উঠে বলল, ড্যাম ইট। উপরে তাকিয়ে দেখে যে জান্নাতি নামে মেয়েটা। রিমন একটু নরম হলো। আশেপাশে তাকিয়ে দেখলো যে কেউ নেই। মেয়েটা খুব ভয় পেয়েছে বলে মনে হয়। রিমন বলল, এটা ইস ওকে। জান্নাতি ভাবনার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। রিমন হাত দিয়ে শার্টের পানি ছাড়তে ছাড়তে আশ্চর্য হয়ে চারপাশে আর একবার তাকালো। বিষয়টা সত্যিই আশ্চর্যজনক। পুরো বাড়ি ফাঁকা কিভাবে? সবাই একসাথে গেল কোথায়? রিমনের আশেপাশে কেউ না থাকলেও অবন্তীর থাকার কথা। ও সব সময় রিমনের চারপাশে ঘুরঘুর করে, কিন্তু ওরা সবাই কোথায়? রিমন ওদের চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। রিমন এমনিতেই পরিবারের সদস্যদের বিষয়ে খুব একটা কেয়ারিং নয়। এক্ষেত্রে রিমনের বাবা এক ধাপ এগিয়ে। তিনি পরিবারের যথেষ্ট কেয়ার করেন। রিমনের হঠাৎ কাশি উঠল। রিমন দিয়েকে ডাক দেয়, আর বলে, আমায় এক গ্লাস পানি দিয়ে যেত। কিন্তু পরক্ষণেই মনে হলো বাড়িতে তো কাজের লোক ছাড়া আর কেউ নেই। রিমন রমিজউদ্দিনকে ডাক দেয়, আর বলে, চাচা, আমায় এক গ্লাস পানি দিন তো। রমিজউদ্দিন যথেষ্ট বয়সী ব্যক্তি, কিন্তু কাজকর্মে পাকাপোক্ত।
গত মাসে তাকে কাজে নেওয়া হয়েছে। তার মাথার চুলে পাক ধরেছে অনেক আগেই। মাথা ভর্তি এখন শুধু সাদা চুল। শরীরের স্বাস্থ্য ভেঙে পড়েছে। তিনি রিমনের বিয়ে শেষ হওয়া পর্যন্ত এই বাড়িতে আছেন, তারপর গ্রামে চলে যাবেন। রমিজউদ্দিন পানির গ্লাস নিয়ে এলেন আর রিমনকে দিলেন। রিমন পানির গ্লাস নিয়ে তাকে যেতে বলল। বেশ কিছুক্ষণ পর 2 হাত ভরে শপিং ব্যাগ নিয়ে অবন্তী হাসতে হাসতে বাড়ির ভিতরে এলো। রিমন অবন্তীর দিকে তাকালো। অবন্তী বলল, এই দেখো, আমরা সবাই মিলে আবার শপিং করে এলাম। বলে অবন্তী হাত উঁচু করে ব্যাগগুলো রিমনকে দেখালো। রিমন একটু ভ্রু কুঁচকে বলল, আমরা মানে? আমরা সবাই। মানে হবু শ্বশুর, আব্বা আর তুমি বাদে সবাই। বলতে বলতে বাড়ির অন্য সদস্যরাও উপস্থিত হলো। রিমন রেগে গেল। রুকসান বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, কতবার বলেছি যে কোথাও যাওয়ার আগে বলে যাবে। বাবা অফিসের কাজে গেছেন, তোমরা বাহিরে। আমার কি চিন্তা হয় না? রুকসান বেগম নরম স্বরে বললেন। রিমন, বাবা, রাগ করো না। তুমি তো শপিং টপিং ওসব পছন্দ করো না, তাই তোমাকে বলিনি। আর তোমার বাবা বাহিরে গেছেন মানে? আমি তো বলেছি যে আজ থেকে কোন অফিস নয়। ওই একটু জরুরি কাজ ছিল তাই। কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি ভেবেছিলাম তোমার বাবা বাড়িতে থাকবেন। এভাবে চলে গেলে তো হবে না। ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। বাড়িতে অতিথি মেহমান আসবেন। ঠিক আছে, কিন্তু বাড়ির বাকিরা কোথায়? কারা? তোমার বন্ধুরা? আমার বন্ধুরা সহ আরো যারা ছিল। ও রিমন, ওরা সবাই যথেষ্ট স্মার্ট। ওরা কি বিয়ে বাড়িতে এসেছে বলে শুধু শুধু বসে থাকবে নাকি? ওরা সবাই ফার্মা হাউসে গিয়ে এনজয় করছে। রিমন আর কোন কথা বলল না, কারণ এইবার সে কিছু বললে রুকসান বেগম তাকে জ্ঞান দেওয়া শুরু করবে যে সে নাকি তার বন্ধুদের মতো স্মার্ট নয়। কেমন একটা একঘেয়ে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। রিমন ল্যাপটপটা নিয়ে নিজের ঘরের দিকে গেল, কারণ সবাই এসে গেছে। এখানে আর তার কাজ হবে না। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যাবে এমন সময় অবন্তী এসে তাকে বাধা দেয়। অবন্তী দরজায় চাপ দিয়ে দাঁড়িয়েছে, রিমন যাতে দরজা বন্ধ করতে না পারে। অবন্তী মেয়েটা অন্যদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করলে যখন রিমনের কাছে আসে তখন মাতালের মতো করে। এখনো মদ না খেয়ে মাতলামি করার ভঙ্গিতে সে বলল, দরজা কেন বন্ধ করছো? রিমন কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। অবন্তী রিমনকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকলো। ল্যাপটপটা টেবিলের উপর ছিল। অবন্তী ল্যাপটপের কাছে গিয়ে বলল, কি এমন কাজ সারাদিন করো? আমিও একটু দেখি। কিন্তু অবন্তী ল্যাপটপ অন করার আগেই রিমন অবন্তীকে ধরে ফেলে আর বলে, আমাকে দেখলে তোমার কি হয় বলো তো? কিছু না সুইট হার্ট, শুধু একটু ঘুরে যায়। কি ঘুরে যায়? সব কিছু। তুমি সরো, আমি ল্যাপটপটা দেখবো আগে। কিন্তু আমি তো তোমাকে দেওয়ার জন্য একটা গিফট প্ল্যান করছি। কি? সত্যি? হুম, সত্যি। কিন্তু তুমি আগে দেখে ফেললে কেমন একটা হয়ে গেল না? সেটা তো ঠিক। আচ্ছা, ঠিক আছে, ল্যাপটপ দেখা ক্যান্সেল। আমি শুধু তোমাকে দেখব। অবন্তী, এখন তুমি যাও। আমাকে প্ল্যান শেষ করতে হবে তো। অবন্তী এর কোন মাতলামি করল না, ভদ্র মেয়ের মতো রুম থেকে বেরিয়ে গেল। রিমন জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ওফ, বাঁচলাম। রিমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করে। কোম্পানির কাজে কারোর সাথে কোন স্যাক্রিফাইস চলবে না। এই ল্যাপটপে এমন কিছু সিক্রেট রয়েছে যা তাদের কোম্পানির সাফল্যের মূল কারণ। সুতরাং ল্যাপটপ দিয়ে কোন সম্পর্ক হবে না।
সে যেই হোক, রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই রিমন একটু শুয়ে পড়ল। আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। কিন্তু বিয়ে বাড়িতে কি আর ঘুম হয়? দুপুরের সময় আকাশে মেঘ জমেছে, হয়তো বৃষ্টি আসবে। এবার শ্রাবণ মাস পড়তে না পড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আগের বছর কাঠফাটা রোদ ছিল, একেবারে মাসের শেষের দিকে গিয়ে বৃষ্টি হয়েছে। ছেলে মেয়েরা সবাই ইয়াং, ওরা কি আর বসে থাকবে? নিচের ড্রয়িং রুমে সাউন্ড সিস্টেম হাই করে বক্স বাজাতে লাগলো। তাতেই রিমনের ঘুমের একেবারে দফা রফা হয়ে গেল। সে উঠে খাটের উপর বসে থাকলো। নিচে সবাই নাচ গান করছে। রিমন বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দেখলো দুপুর 2টো বাজে। তাহলে এতক্ষণ তো আশরাফ মন্ডলের চলে আসার কথা। রিমন চিন্তা করছে, বাবা কি এসে গেছে নাকি? আসলে তো দেখা করতো। রিমন বাহিরে এসে দেখে নিচে সবাই মিলে মজা করছে। কিছুক্ষণ রুক উঠে সবাইকে পর্যবেক্ষণ করলো সে। কোথাও আশরাফ মন্ডলকে দেখা যাচ্ছে না, তার মানে হয়তো তিনি এখনো আসেননি। রিমন জোরে একটা হাই তুলে নিজের ঘরের দিকে গেল। রুকসান বেগমও সবার সাথে বসে গল্প করছেন। তিনি একা সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু আজ ব্যতিক্রম। ছেলের বিয়ে বলে কথা। হঠাৎ রিমি আক্তার তাকে ডাক দেয় আর বলে কোন একটা পুলিশ অফিসার নাকি ফোন করেছে, তার সাথে কথা বলতে চান। রুকসান বেগম উঠে গিয়ে ফোনে কানেক্ট হলেন। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। তার চিৎকার বাড়ির সাউন্ড সিস্টেমকে কাঁপিয়ে তুলল। সবাই স্তব্ধ হয়ে গেল। সবকিছু থেমে গেল। সবাই রুকসান বেগমের দিকে দৌড়ে গেল আর দেখল যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। রুকসান বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। রিমি আক্তার রুকসান বেগমের ভাই আজিজুল হকের স্ত্রী। সে এগিয়ে এসে তার মাথার কাছে বসে। সবাই ডাক্তার ডাকার জন্য ব্যস্ত হয়ে গেল। আজিজুল হক পড়ে থাকা ফোনটা কানে গুঁজে বলল, হ্যালো, কে বলছেন? আজিজুল হক একটু পরেই যেন পাথর হয়ে গেল। তার চোখ মুখ সব শুকিয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মুখে কোন কথা নেই। রিমি আক্তার বলল, কি হয়েছে? কিছু বলছো না কেন? সবাই আজিজুল হকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। দিয়া এসে বলল, হাসপাতালে ফোন করেছি, এখনই অ্যাম্বুলেন্স চলে আসবে। নিচের চিৎকার চেঁচামেচি উপরে রিমনের কানে যেতেই সে ঘর থেকে বেরিয়ে এলো। এসে নিচে রুকসান বেগম দিয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠল, মা! বৃষ্টি বরাবরই খুব শান্ত স্বভাবের মেয়ে। সে হই হাল্লা পছন্দ করে না বিধায় নিজের ঘরে দরজা বন্ধ করেছিল। সেও বেরিয়ে এলো। বৃষ্টির স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন এখনো আসেননি। তাদের দাওয়াত করা হয়েছে, আজকেই আসার কথা ছিল। বৃষ্টি বাহিরে এসে দেখে যে তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। সে দৌড়ে রুকসান বেগমের মাথার কাছে রিমি আক্তারের পাশে বসল। রিমন দৌড়ে নিচে এসে গেছে। সে ব্যস্ত হয়ে রুকসান বেগমকে জড়িয়ে ধরে। মাথায় গালে হাত দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। রিমনের চোখে পানি চলে এসেছে। সে কান্না করছে। বিষয়টা এখানে অনেকের কাছেই চমকের। রিমন কাঁদতে কাঁদতে বলছে, মা, উঠো মা! কি হয়েছে তোমার? উঠো, চোখ খোলো, কেউ অ্যাম্বুলেন্স কল করো। বৃষ্টি অবাক হয়ে রিমনের দিকে তাকিয়ে আছে। আজিজুল হক এখনো পাথরের মতো দাঁড়িয়ে। তার চোখ মুখ যেন জমে গেছে। রিমন তার দিকে তাকিয়ে বলল, মামা, মায়ের কি হয়েছে? কথা বলছো না কেন তোমরা? রিমন রেগে গেছে। আজিজুল হক এবার মুখ খুলল। ভাঙা ভাঙা শব্দ বলল, রি মন, তোমার বাবা, তোমার বাকে কেউ খুন করেছে। রিমন চিৎকার করে উঠল।
না। বৃষ্টি চিৎকার করে কেঁদে উঠল। মুহূর্তে সবকিছুর নীরবতা ভেঙে কান্নার রোল পড়ে গেল মন্ডল বাড়িতে। বৃষ্টি এদমার রোগী। কাঁদতে কাঁদতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। রিমনের কয়েকজন বান্ধবী অবন্তী এসে থেকে ধরল। অবন্তীর বাবা সাদি মোহাম্মদ এখানে নেই। তার মা রোশনা খাতুন রয়েছেন। তিনি বৃষ্টিকে সান্ত্বনা দিতে লাগলেন। অ্যাম্বুলেন্স এসেছে। রুকসান বেগমকে হাসপাতালে পাঠানো হলো। সাথে অবন্তী সহ আরো কয়েকজন এলো। আজিজুল হক সাদি মোহাম্মদকে ফোন করে ঘটনা জানালেন। রিমন ড্রয়িং রুমে বসে কাঁদছে। বৃষ্টির অবস্থাও খারাপ। তাকে তার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। রিমনের কাছে তার কয়েকজন বন্ধু রয়েছে, কিন্তু তারা আর কতই সান্ত্বনা দিবে। হঠাৎ জান্নাতি নামের মেয়েটা বাহিরে থেকে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতরে ঢুকলো। তার হাতে বড় একটা ব্যাগ ছিল। তাকে দেখে মনে হয় খুব ভয় পেয়ে আছে। ব্যাগটা কোনো মতে ফেলে দিয়ে নিজের ঘরের দিকে গেল। দুপুরের আগে তাকে একজন বাবুর্চি কিছু হালকা বাজার আনার জন্য পাঠিয়েছিল, কিন্তু তার ফিরে আসতে আসতে অনেক দেরি হয়েছে। তাও আবার এত ভয় পেয়ে রয়েছে। বিষয়টা সন্দেহজনক, কিন্তু এই মুহূর্তে ওসব চিন্তা করলে চলবে না। সাদি মোহাম্মদ কিছুক্ষণের মধ্যেই চলে এলেন আর আজিজুল হককে বললেন, চলুন, আমাদের এখনই থানায় যেতে হবে। যা করা প্রয়োজন করব, কিন্তু রিমনের বাবার খুনিকে ধরতে হবে। সাদি মোহাম্মদ বেশ রেগে আছেন, দেখেই বোঝা যায়। কিন্তু আজিজুল হক তেমন কোন প্রতিক্রিয়া দিল না। সে বলল, লাশ এখন থানায় রয়েছে। আমার সাথে ইন্সপেক্টরের কথা হয়েছে। তিনি জানিয়েছেন রিমনকে একা থানায় আসতে। সাদি মোহাম্মদ বললেন, হোয়াট? মানে কি? ও একা যাবে কেন? ইন্সপেক্টর কিছু জানাননি, তবে বলেছেন জরুরি কিছু কাজ আছে নাকি? না, রিমনের একা যাওয়া চলবে না। আমরা সাথে যাব। কিন্তু? আর কোন কিন্তু নয়। রিমন, তুমি চলো। রিমনের মধ্যে কোন পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে বসেই আছে, চোখ মুখ সব লাল হয়ে গেছে। ঝাপসা চোখে তার চোখের সামনে অতীতের স্মৃতি ভেসে উঠছে বারবার। অতীত জিনিসটাই তো এইরকম। সাদি মোহাম্মদ রিমনের হাত ধরে টান দিতেই রিমন বলল, আপনি এখানে থাকুন, মামা হাসপাতালে যাক, আর আমি থানায় যাচ্ছি। রিমনের এই সিদ্ধান্ত সাদি মোহাম্মদের একটু পছন্দ হয় না। তিনি বললেন, কিন্তু রিমন, তোমায় এই মুহূর্তে একা ছাড়া ঠিক হবে না। একা তো হয়ে গেছি। সাদি মোহাম্মদ আর কোন কথা বললেন না। রিমন গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আজিজুল হক হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। সাদি মোহাম্মদ বাড়িতে থাকলেন। থানায় ইন্সপেক্টর সাজিদ হোসেন রয়েছেন। তিনি এই থানার চিফ ইনচার্জ। রিমন ভিতরে আসতেই তিনি বললেন, মিস্টার রিমন মন্ডল। ইয়েস। বসুন। রিমন বসল। সাজিদ হোসেন বললেন, দেখুন মিস্টার রিমন, আমরা আপনার বাবা শহরের মান্য বিজনেসম্যান আশরাফ মন্ডলের লাশ পেয়েছি। তাকে কেউ খুন করেছে। রিমন চুপচাপ বসে আছে। সাজিদ হোসেনের কথা বলা বা তার দৃষ্টিভঙ্গি কোনোটাই সুবিধার ঠেকেছে না। সে হাতে একটা কলম নিয়ে পিছনের দিকে চেয়ারে হেলান দিয়ে বসে কথা বলছে। রিমন নিচের দিকে তাকিয়ে থাকলে চারপাশ সম্পর্কে সে অবগত রয়েছে। সাজিদ হোসেন আবার বললেন, আমি যতদূর জানি আপনার বিয়ে ঠিক হয়েছে, আর ঠিক তার আগে এইরকম একটা ঘটনা। নিশ্চয়ই কোন শত্রুতা রয়েছে কারো সাথে। সাজিদ হোসেন এখন যেই কথাগুলো বলছে তা সবটাই অপ্রয়োজনীয়, কিন্তু রিমন কিছুতেই সাজিদ হোসেনের মনের প্যাচ ধরতে পারছে না। সে কি চায়? কেন সে তাকে একা এখানে আসতে বলেছে? রিমন লক্ষ্য করল যে কেবিনের ভিতরে আরো কয়েকজন কনস্টেবল আর নিম্নপদের অফিসার আসছে। তাদের মনোভাব খুব একটা ভালো মনে হচ্ছে না, কিন্তু কি হতে চলেছে এখানে আগে বুঝতে হবে। রিমন বসেই থাকলো।
ওদিকে সাদি মোহাম্মদ আশরাফ মন্ডলের অফিসে ফোন করে। ফোন রিসিভ হতে না হতেই তার চোখ থেমে গেল। ফোনের ওপার থেকে আওয়াজ আসছে, হ্যালো। জি স্যার, বলুন। কিন্তু সাদি মোহাম্মদের মুখে কোনো আওয়াজ নেই। তার সাথে উপস্থিত ড্রয়িং রুমের সবাই একসাথে দরজার দিকে তাকায়। আশরাফ মন্ডল ভিতরে ঢুকতে ঢুকতে সবাইকে দেখে একটা হাসি দিয়ে বললেন, হে ইউ অল, কি খবর সবার? আর সাদি মোহাম্মদ, তুমি কখন এলে? সাদি মোহাম্মদের হাত থেকে ফোনটা পড়ে গেল। তিনি বললেন, আশরাফ, তুমি? হ্যাঁ আমি। তোমাদের সবার হয়েছে কি? এরকম ভূত দেখার মতো চমকে আছো কেন? আর রিমন কোথায়? বিয়ে বাড়ির আমের কোথায়? তোমাকে কেউ খুন করেনি? হোয়াট হোয়াট ননসেন্স উইথ ইউ? আমাকে খুন করেছে মানে? মানে আজিজুল আমাকে বলল যে তোমাকে নাকি কেউ খুন করেছে। সেই খবর শুনে রিমনের মায়ের সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি? রিমন কোথায়? ও তো থানায়। ইন্সপেক্টর সাজিদ হোসেন তাকে তোমার লাশ শনাক্ত এবং জরুরি কিছু কাজের জন্য ডেকেছে। ও নো, রিমন খুব বিপদে আছে। সবকিছু বাদ দাও, এখন তাড়াতাড়ি থানায় চলো। আশরাফ মন্ডল তাড়াতাড়ি বাইরে গাড়ির দিকে এলেন। তার পিছনে পিছনে সাদি মোহাম্মদও এলেন। বাড়ির ভিতরে বাকিদের মুখ বাংলার প্যাচের মতো হয়ে গেছে। আশরাফ মন্ডল ও সাদি মোহাম্মদ থানায় এসে দেখেন যে ইন্সপেক্টর সাজিদ হোসেন এবং তার ক্রু মিলে কোন বিষয়ে আলোচনা করছেন। আশরাফ মন্ডলকে দেখে সাজিদ হোসেন বললেন, আরে মিস্টার আশরাফ মন্ডল, আপনি এখানে আসুন, বসুন। কি খাবেন বলুন? আপনার জন্য একটা কফি অর্ডার করি। আশরাফ মন্ডল কঠিন গলায় বললেন, রিমন কোথায়? মিস্টার রিমন, উনি এখানে আসতে যাবেন কেন? শুনেছি ওনার নাকি বিয়ে। আমি বলেছি রিমন কোথায়? এই দেখুন, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। যদি রিমনের কিছু হয় তাহলে তোর পুরো বংশকে আমি বুলডোজার দিয়ে পিষে মারব। দাঁতে দাঁত চেপে আশরাফ মন্ডল কথাটা বললেন। আশরাফ মন্ডলের কথা শুনে সাজিদ হোসেন মনে হয় রেগে গেছেন। তিনি বললেন, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। চুপ। আশরাফ মন্ডলের ধমকে সাজিদ হোসেন কেঁপে উঠল। আশরাফ মন্ডল বললেন, তুই যে কতজনের পোশাক তা সেটা জানি। কপালে ভোগ আছে। বলেই আশরাফ মন্ডল সাদি মোহাম্মদকে বললেন, কমিশনারকে ফোন করো। তারপর তিনি বেরিয়ে এলেন। সাদি মোহাম্মদ কমিশনারকে ফোন করে তাকে দিলেন। আশরাফ মন্ডল কমিশনারের সাথে কথা বলে গাড়িতে উঠে বসলেন। সাদি মোহাম্মদও বসল। তারপর গাড়ি চলল। সাদি মোহাম্মদ বললেন, তুমি বললে রিমন নাকি বিপদে আছে, কিন্তু কিরকম বিপদ? বিপদে মানে খুব বড় ধরনের বিপদে। আগে বাড়ি ফিরে চলো। সাদি মোহাম্মদ আর কোন কথা বললেন না। আশরাফ মন্ডল ড্রাইভ করে গাড়ি বাড়ির সামনে এনে থামালেন। আশরাফ মন্ডল গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরের দিকে গেলেন। সাদি মোহাম্মদ তাকে বলল, এবার তুমি কি করবে? সব কিছু করব, কিন্তু রিমনকে সুস্থভাবে ফেরত চাই। কথা বলতে বলতে তারা দুইজন ভিতরে এলেন। ভিতরে এসে আশরাফ মন্ডল প্রচন্ড রকমের শোক হলেন। সাদি মোহাম্মদও চমকে উঠল। বাড়ির ভিতরে ড্রয়িং রুমে সোফার উপর বসে আছে রিমন। আশরাফ মন্ডল ও সাদি মোহাম্মদ একে অপরের দিকে তাকিয়ে আছে। রিমন তাদের দুইজনের দিকে। আশরাফ মন্ডল আশ্চর্য হয়ে বললেন, রিমন। রিমন উঠে দাঁড়িয়ে দুই হাতের তালু ঘষতে ঘষতে বলল, হ্যাঁ আমি। কিন্তু তোমাদের কি হয়েছে?
এইভাবে আমাকে দেখছো কেন? আর বাবা, তোমার ফোন কোথায়? আশরাফ মন্ডল বললেন, আমার ফোনের চার্জ ছিল, তাই বন্ধ হয়ে গেছে। অফিসে রয়েছে। তোমাকে কতবার বলেছি যে ফোন সব সময় নিজের কাছে রাখবে। কিন্তু তুমি থানা থেকে এখানে এলে কখন? আমি থানায় যাইনি তো। আমি মাঝ রাস্তায় হাসপাতাল থেকে ফোন পাই। ডাক্তার সিনে জরুরি দেখা করতে বললেন। তারপর সেখানেই ছিলাম। রিমনের উত্তর স্পষ্ট, কিন্তু আশরাফ মন্ডল বললেন, তুমি কি কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছো? লুকিয়ে রাখবো? বাট ওয়াই অ্যান্ড হোয়াট? আশরাফ মন্ডল কিছু বললেন না। সাদি মোহাম্মদও চুপচাপ। রিমন বলল, বাবা, তোমাকে নিয়ে আমাদের সাথে জঘন্য রকমের খারাপ একটা মজা করা হয়েছে। আশা করি তুমি জানো। মা এখন হাসপাতালে রয়েছে। বৃষ্টি আপুর অবস্থা খুব একটা ভালো নয়। আমি একটা সেফটি সার্কেল তৈরি করতে চাই। আর থানায় বিষয়টি জানিয়ে রাখতে হবে। আশরাফ মন্ডল মাথা নাড়ালেন। রিমন সাদি মোহাম্মদের দিকে তাকিয়ে বলল, আর আঙ্কেল, আপনি এসেছেন খুব ভালো হয়েছে। আমার একটা জরুরি সিদ্ধান্ত রয়েছে। কালকে হাসপাতাল থেকে মাকে রিলিজ করা হবে। তারপর আপনাদের সবার উপস্থিতিতে আমি বলবো। আর মেহমান, অতিথি হিসেবে যারা এসেছিল তাদের সবাইকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাট ওয়াই? আশরাফ মন্ডল প্রশ্ন করলেন। রিমন বিপরীত দিকে ঘুরে বলল, কালকে বলবো। তারপর সে বেরিয়ে গেল। আশরাফ মন্ডল ও সাদি মোহাম্মদ কিছুই বুঝতে পারলেন না। তারা ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইলেন। রাতের বেলা আশরাফ মন্ডল নিচের ড্রয়িং রুমে বসে আছে। আশেপাশে আর কেউ নেই। সাদি মোহাম্মদ হাসপাতালে গেছে। তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তিনি যাননি। বাড়িতে রান্নার কাজে নেওয়া লোকগুলো রয়েছে। আশরাফ মন্ডল খুব মনোযোগ দিয়ে কিছু চিন্তা করছেন। হঠাৎ সবকিছু এইরকম এলোমেলো হয়ে গেল। এটা মেনে নেওয়ার মতো না। সাকসেসফুল একজন বিজনেসম্যান হিসেবে তার অনেক শত্রুই আছে, কিন্তু এইরকম মজা করতে পারে কে? আশরাফ মন্ডলের দৃঢ় বিশ্বাস এখানে তার পরিবার খুব বড় একটা ঝড়ের সামনে পড়তে চলেছে। আর রিমন তাকে মিথ্যা বলেছে। তাহলে সত্যিটা কি? আশরাফ মন্ডল জোরে বললেন, মুসা, আশেপাশে আছো কি? বাহিরের দিক থেকে উত্তর এলো, স্যার, আমি বাহিরে রয়েছি। আমাকে এক গ্লাস পানি দিও তো। আসছি স্যার। মুসা তাদের বাড়ির নতুন একজন কাজের লোক। বাহিরের বাগান দেখাশোনা সহ ভিতরের বিভিন্ন কাজে সাহায্য করে। দেখতে একটু স্থূলকায় মাঝারি বয়সের লোক। মুসা পানি নিয়ে এসে আশরাফ মন্ডলকে দিয়ে গেল। আশরাফ মন্ডল পানি খেয়ে টেবিলের উপর গ্লাস রাখবেন এমন সময় রিমনের প্রবেশ ঘটল। রিমনকে আশরাফ মন্ডল একটু বাঁকা চোখে পর্যবেক্ষণ করলেন। ছেলের মধ্যে হঠাৎ এইরকম একটা পরিবর্তন মেনে নেওয়ার মতো নয়। কারো জীবনেই বদল বা পরিবর্তন একদিনে আসে না। কিন্তু রিমনের মধ্যে এই পরিবর্তনের কারণ কি? আশরাফ মন্ডল বললেন, কোথায় গেছিলে? বাবা, আমি সেফটি সার্কেল তৈরি করেছি। আমাদের পুরো পরিবারকে কভার করার জন্য স্পেশাল একটা টিম রয়েছে বাড়ির বাইরে। তারা সব সময় আমাদের আশেপাশেই থাকবে, কিন্তু কখনোই আমাদের সাথে কোন কথা বলবে না। আশরাফ মন্ডল বেশ ভালোই জানেন যে রিমনের তৈরি করা এই সার্কেল তার পরিবারকে কভার করতে পারবে না। আর রিমন সেটা বেশ জানে। তাহলে এইরকম একটা পদক্ষেপের মানে কি? রিমন আবার বলল, আর বাবা, এই সার্কেলের খবর যেন অন্য কেউ না পায়। ওকে। আমি হাসপাতালে গেছিলাম। মা এখন সুস্থ আছে। আর তোমাকে যেতে বলেছে। বাকিরা রাতে বাড়িতে আসবে।
তুমি হাসপাতালে মায়ের সাথে থেকো। ঠিক আছে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কিন্তু তুমি বাড়িতে একা থাকবে? একা কোথায়? এত লোক আছে, তাও একা নাকি? আশরাফ মন্ডল আর কিছু বললেন না। তিনি রেডি হয়ে বেরিয়ে পড়লেন। বৃষ্টির শ্বশুর বাড়ি থেকে যাদের আসার কথা ছিল, রিমন তাদের আগেই ফোন করে নিষেধ করে দিয়েছে। রিমন উপরে নিজের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ সিঁড়ির পাশের ঘরটার দিকে নজর গেল। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। জান্নাতি তার মানে ভিতরে রয়েছে। কিন্তু এই বিষয়ে রিমন কোন প্রকার ভ্রুক্ষেপ করল না। সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বৃষ্টিকে একটা ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখনো ওঠেনি। রাতটা যে যার মতো কাটিয়ে দিল। বেশ রাত করে হাসপাতাল থেকে অবন্তী সহ বাকিরা ফিরেছে। রিমন দিয়ে ডিনার করার জন্য ডেকেছিল, কিন্তু সে যায়নি। পরদিন সকালে আবহাওয়া বেশ মনোরম। ভোর থেকেই ঠান্ডা বাতাস বইছে। রিমন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দরজা খুলতে দেখে যে অবন্তী দরজার সামনে মাতালের মতো একটা স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। রিমন দেখে অ্যাভয়েড করার চেষ্টা করল, কিন্তু সে উল্টে রিমনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সুইট হার্ট, কালকে কত বড় একটা দিন আমি তোমাকে ছাড়া কাটিয়েছি। রিমন অবন্তীকে ছাড়িয়ে নিচে নেমে এলো। ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করছে মুসা আর সাথে আর একজন। জান্নাতি নামের মেয়েটাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। তার ঘরের দরজা বন্ধ। রিমন ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এখনো সবাই আসেনি। বেশ কিছুক্ষণ পরে একে একে সবাই এসে বসলো আর ব্রেকফাস্ট শুরু করলো। ব্রেকফাস্ট শেষে রিমন তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি চাও তো যে আমি বিয়ে করে সংসারী হই, আর বাচ্চা সাধারণ ছেলের মতো আমারও নিজস্ব একটা পরিবার হোক, সেটাই তো তোমার চাওয়া। ঠিক আছে। সবাই মনোযোগ দিয়ে রিমনের কথা শুনছে। রিমনের পাশে চেয়ারে অবন্তী রয়েছে। সেও রিমনের দিকে তাকিয়ে আছে। রিমন বলল, মা, আমি অবন্তীকে বিয়ে করতে চাই না। এই বিয়ে ভেঙে দেওয়া হোক। রিমনের কথার সাথে সাথে সবকিছু স্তব্ধ হয়ে গেল। সবাই পিনপতন নীরবতায় নিমজ্জিত হয়ে গেল। পিনপতন নীরবতা ভেঙে সর্বপ্রথম আশরাফ মন্ডল বললেন, বিয়ে ভেঙে দিব মানে? রিমন বলল, মানে আমি অবন্তীকে বিয়ে করতে চাই না। তাহলে তুমি কি বিয়ে করবে না? বিয়ে করব, কিন্তু অবন্তীকে না। রিমনের পাশে বসা অবন্তীর চোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে পানি ঝরতে লাগলো। সে উঠে এসে রিমনকে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমায় বিয়ে করবে না মানে? তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে খুব ভালোবাসি রিমন। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিমন নিজের শরীর থেকে অবন্তীর হাত সরিয়ে বলল, দেখো অবন্তী, তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমাকে আমি ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসো? সেটা তোমার না জানলেও চলবে। রিমন সাদি মোহাম্মদ আর রোশনা খাতুনকে বলল, আমায় আপনারা ক্ষমা করবেন। আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। তারপর রিমন চলে গেল। গাড়ি নিয়ে বেরিয়ে গেল সে। সবাই বসে থাকলো। অবন্তী কাঁদতে কাঁদতে নিজের বুক ভাসালো। রিমনের ফিরে আসতে আসতে দুপুর হয়ে গেল। সে এসে দেখে যে পুরো বাড়ি শুনশান হয়ে গেছে। রিমন ভিতরে আসতেই রুকসান বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, রিমন, তুমি কি শুরু করেছো? অবন্তী তোমাকে কত ভালোবাসে জানো? ও মা, তুমি এখনো ওখানে পড়ে আছো? পড়ে থাকবো না মানে? তোমার জন্য অবন্তী কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি আছে এখন। আর তুমি? ওসব বাদ দাও তো। বাবা কোথায়? অফিসের কাজে একটু শহরের বাইরে যেতে হবে। আবার তোমার অফিস?
রিমন, আমি তোমাকে সংসারে দেখতে চাই। রিমন রুকসান বেগমকে জড়িয়ে ধরে বলল, তুমি বিশ্বাস করো মা, অবন্তী আমার জন্য বা আমার এই পরিবারের জন্য পারফেক্ট ছিল না। রিমন ভিতরে আশরাফ মন্ডলের কাছে গেল। তিনি ঘরে ছিলেন। রিমন গিয়ে বলল, বাবা, আমি কালকে সকালে আমাদের চাঁদপুর ইন্ডাস্ট্রি যাব। ওখানে একটা ঝামেলা হতে পারে। আশরাফ মন্ডল বললেন, রিমন, তুমি কি করছো বা করতে চাচ্ছ কিছুই কিন্তু আমি বুঝতে পারছি না। সকালে তুমি যেটা করলে একদম ঠিক করনি বাবা। রিমন বেশ কিছুক্ষণ আশরাফ মন্ডলের সাথে কথা বলল। তারপর নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপটা নিয়ে বসল। রুকসান বেগম আর একটু মার্কেটে যাবেন। অবন্তী থাকলে তাকে নিয়ে যাওয়া যেত, কিন্তু সে তো আর নেই। রোশনা খাতুন থাকলেও একটা কাজ হতো। রুকসান বেগম মুসাকে ডাক দেন আর বলেন, আচ্ছা, জান্নাতি কোথায়? সকাল থেকেই তাকে দেখছি না। ম্যাডাম, জান্নাতি তো কালকে থেকে খুব জ্বর। ঘরে রয়েছে। হোয়াট? ওর জ্বর? ঔষধ খেয়েছে? আমাকে এতক্ষণ বলনি কেন? রুকসান বেগম জান্নাতির ঘরে গেল। দরজা ভিতর থেকে বন্ধ। ধাক্কা দিতেই খুলে গেল। তার মানে ভিড়ানো ছিল। রুকসান বেগম দেখেন জান্নাতি কাঁথা জড়িয়ে শুয়ে আছে। তিনি গিয়ে জান্নাতির মাথায় হাত দিয়ে চমকে ওঠেন। শরীর এত বেশি গরম। জান্নাতি চোখ বন্ধ করে আছে। রুকসান বেগম এখানে এসেছেন সেটা হয়তো টের পায়নি। রুকসান বেগম তাড়াতাড়ি বাহিরে এসে রিমি আক্তারকে ডাক দেন। রিমি আক্তার আসতে তিনি বললেন, আমার ঘরে ড্রেসিং টেবিলের ড্রয়ারে সবুজ রঙের এক পাতা ট্যাবলেট আছে, নিয়ে এসো তো। রিমি আক্তার গেল। কিছুক্ষণের মধ্যেই ট্যাবলেটটা এনে রুকসান বেগমের হাতে দিল সে। রিমি আক্তার বেশ কাজের মেয়ে, কিন্তু বাহিরের কোন কাজ তাকে দিয়ে হয় না। সে সব সময় ঘরের ভিতরের সকল কাজে পটু। রুকসান বেগম ঔষধটা নিয়ে ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে জান্নাতির ঘরে গেলেন। গিয়ে জান্নাতিকে টেনে তুলে একটা ঔষধ খাইয়ে দিলেন। এই ঔষধে কাজ না হলে হাসপাতালে ভর্তি করতে হবে। তারপর আবার জান্নাতির গায়ে কাঁথাটা জড়িয়ে দিয়ে রুকসান বেগম তার ঘর ত্যাগ করলেন। ঘন্টার পর ঘন্টা সময় চলে যেতে লাগলো। সবকিছু কেমন জানি লন্ডভন্ড হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে যেন। রিমন সন্ধ্যার দিকে নিজের ঘর থেকে বের হলো। সে বের হয়ে দেখে যে পুরো বাড়ি ফাঁকা। রিমন চিন্তা করলো, সবাই গেল কোথায়? বৃষ্টির ঘরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। আজিজুল হকও নেই। রিমি আক্তার কেউ কোথাও দেখা যাচ্ছে না। রিমন রান্নাঘরে গিয়ে একটা উকি দেয়। সেখানে মুসাশির বাটায় মরিচ বাড়ছে। রিমন বলল, বাড়ির বাকিরা সবাই কোথায়? কাউকে দেখছি না যে। সবাই বলতে বৃষ্টি মামুনি তো তার শ্বশুর বাড়িতে চলে গেছেন। আপনার মামা মামিও চলে গেছেন। চলে গেছেন মানে? আর মা বাবা কোথায়? স্যার আর ম্যাডাম মার্কেটে গেছেন। বাড়িতে তো আরো কাজের লোক ছিল। তারা সবাই কোথায়? ফার্ম হাউসে যে আয়োজন করা হয়েছিল সেই সব বোঝানোর জন্য গেছে। জান্নাতি কোথায়? সে তো নিজের ঘরেই আছে। কাল থেকে মেয়েটার খুব জ্বর। রিমন রুক উঠিয়ে দেখালো আর বলল, জ্বর? হুম। রিমন জান্নাতির ঘরে গেল। দরজায় টোকা দেয়। একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রিমন ভিতরে গিয়ে দেখে যে জ্বরে জান্নাতি একেবারে অচেতন। কি করবে ভেবে পাচ্ছে না সে। তাড়াতাড়ি ডাক্তার ডাকতে হবে। মোবাইলটা নিয়ে ডাক্তারকে ফোন করে আর আর্জেন্টলি আসতে বলে। রিমন তাড়াতাড়ি গিয়ে একটা রুমাল ভিজিয়ে নিয়ে এসে জান্নাতির কপালে দিয়ে দেয়। জান্নাতি অস্পষ্ট স্বরে বলল, ম আ। রিমন জান্নাতির পাশে খাটের উপর বসল। কিছুক্ষণ পর ডাক্তার এসেছেন কিনা দেখার জন্য রিমন উঠতেই জান্নাতি রিমনের হাত চেপে ধরে।
রিমন জান্নাতের দিকে তাকায়। মেয়েটার মুখে মনে হয় জাদু আছে। শুধু তাকায় থাকতেই ইচ্ছে করে। রিমন কয়েক সেকেন্ড পর জান্নাতের হাত ছাড়িয়ে ঘরের বাইরে গেল। ডাক্তার এখনো আসেননি। রিমন আর একবার ফোন করলো। ফোনে রিং হতে হতেই ডাক্তার সাহেব বাড়ির ভিতর প্রবেশ করলেন। রিমন চিন্তিত হয়ে বলল, ডাক্তার সিনহা, আপনি এত দেরি করলেন কেন? তাড়াতাড়ি আসুন। সরি মাই সান, রোডে জ্যাম ছিল অনেক। ইট ইজ ওকে, প্লিজ কেম ফার্স্ট। ডাক্তার সিনহা জান্নাতির জ্বর কিছু ঔষধ দিল। রিমন মুসাকে দিয়ে ঔষধগুলো আনিয়ে নিয়ে তাৎক্ষণিক এক দৌড় ঔষধ খাইয়ে দিল। পরদিন সকালে রিমন সকাল সকাল বেরিয়ে পড়ে। অনেকটা পথ যেতে হবে, আবার আসতে হবে। জান্নাতি এখন মোটামুটি সুস্থ। সকালে ব্রেকফাস্টের পর থালা বাসন নিয়ে বিছিনে গেল। রুকসান বেগম নোটিশ করে বললেন, এ কি করছো তুমি? জান্নাতি কিছু বলল না। রুকসান বেগম বললেন, বাড়িতে তো আরো কাজের লোক আছে, তুমি দুদিন রেস্ট নাও। জান্নাতি দুপাশে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রুকসান বেগম বাহিরে গেলেন। আশরাফ মন্ডল অফিসে গেছেন। সকালে রিমন চলে যাওয়ার পর থেকে কিছুক্ষণ বেশ রেগেছিলেন। কারোর সাথে বিশেষক্ষণ কথা বলেননি। ফোনে কাউকে খুব জোরে জোরে বকাবকি করছিলেন। রুকসান বেগম এখন পুরো বাড়িতে একা নিজের মতো টাইম স্পেন্ড করবেন। মাঝে মাঝে দুই একটা কাজের লোক এসে হয়তো বলবে, ম্যাডাম, ওই কাজটা কি এখনই করব? উত্তরে তিনি বলবেন, দেখো যদি করতে পারো তাহলে এখনই করে ফেলো। রুকসান বেগম ছাদের উপর গিয়ে দাঁড়ালেন। ছাদের একেবারে শেষের দিকে দাঁড়িয়ে নিচে দেখা যায়। নিচে বাগান। বাগানে হরেক রকমের রঙিন ফুল। একটা লোক ঘুরে ঘুরে ফুলের পরিচর্যা করছে। ছাদের উপর একটা দোলনা রয়েছে। রুকসান বেগম সেই দোলনায় গিয়ে বসলেন। তারপর দোল খেতে খেতে গুনগুনিয়ে গান গাইতে লাগলেন। এভাবে একা বসে গুনগুন করে গান গাইতে তার ভারী ভালো লাগে। সময়ের সাথে সাথে পরিবর্তনটা জরুরি। কিন্তু রুকসান বেগম একই রকম থেকে গেলেন। একটুও বদলালেন না। দুপুরের দিকে আশরাফ মন্ডল ফিরে এলেন। তাকে খুব ক্লান্ত লাগছে। এসেই সোফার উপর গায়ে এলিয়ে দিয়ে বসে পড়লেন তিনি। তারপর এক হাত কপালের উপর দিয়ে কিছু চিন্তা করতে লাগলেন। রুকসান বেগম তড়িঘড়ি তার কাছে এলেন আর বললেন, সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে, এখন আবার এইরকম চিন্তিত মনে হচ্ছে। কোন কি সমস্যা হয়েছে? আশরাফ মন্ডল বললেন, সমস্যা তো হয়নি, তবে রিমনের এবার সত্যিই বিয়েটা করে নেওয়া উচিত। হ্যাঁ, অবন্তী মেয়েটা খুব ভালো ছিল। রিমনকে ভালোবাসতো। আশরাফ মন্ডল কপাল কুঁচকে রুকসান বেগমের দিকে তাকালেন আর বললেন, কেন? অবন্তী ছাড়া কি পৃথিবীতে আর কোন মেয়ে নেই নাকি? তুমি আবার রাগ করলে কেন? কেন? এখন কি নিজের ইচ্ছায় রাগও করতে পারবো না নাকি? আচ্ছা, তুমি চাও কি বলো তো? রুকসান বেগম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। আশরাফ মন্ডল নামের এই লোকটাকে তিনি এত বছরে কি চিনতে পেরেছেন? হয়তো না। বিকেলের পর রুকসান বেগম আর আশরাফ মন্ডল দুজনেই বাড়ির বাহিরে বসার জায়গায় বসে আছেন। এখনো রিমন আসেনি। আশরাফ মন্ডল কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, আর ঘন্টা খানেকের মধ্যেই নাকি ফিরে আসবে। আশরাফ মন্ডলের হাতে চায়ের কাপ। কিছুক্ষণ পর পর চায়ের কাপে চুমুক দিচ্ছেন তিনি। রুকসান বেগম খালি বসে আছেন। অনেকটা অন্যমনস্ক দেখাচ্ছে তাকে। চা শেষ করে আশরাফ মন্ডল বললেন, আচ্ছা রুকসু, একটা কথা বলি। হুম। আমি যখন অফিসের কাজে বাইরে থাকি তখন তুমি আমাকে মিস করো না? রুকসান বেগম অন্যমনস্ক হয়ে উত্তর দিলেন, আগে করতাম, এখন আর করি না। মানে?
মানে, আমাদের বিয়ের 25 বছর তো পেরিয়ে গেছে। তুমি সেই শুরু থেকেই বিজনেসের পিছনে নিজের সবটা দিয়ে এসেছো। আগে তোমার কাছে সময় পেতাম না বলে খারাপ লাগতো, এখন একা থাকতেই ভালো লাগে। তার মানে আমি কি তোমাদের বা এই পরিবারকে আমার পূর্ণ ভালোবাসা দিতে ব্যর্থ? সেটা কখনোই না। তুমি পরিবারের জন্য বা আমাদের জন্য অনেক করেছো। সত্যি বলতে, আমি এর জন্য কখনোই তোমাকে দোষী মনে করতে পারবো না। আশরাফ মন্ডল চুপ করে বসে থাকলেন। রুকসান বেগমও চুপ। আকাশে সন্ধ্যা লেগেছে, সাথে দমকা হাওয়া। মনে হয় আজ রাতে বৃষ্টি হবে। সারাদিন সূর্যের তাপ একটু বেশিই ছিল, তাই বৃষ্টি হলে পরিবেশটা একটু ঠান্ডা হবে। মসজিদে আজান দিবে। আশরাফ মন্ডল বললেন, সন্ধ্যা হয়ে এসেছে, ভিতরে চলো। তারপর আশরাফ মন্ডল উঠে দাঁড়ালেন। রুকসান বেগম তখনও বসেই ছিলেন। আশরাফ মন্ডল রুকসান বেগমের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে আমি আমার দিনের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই দিব পরিবারের প্রতি। আজ থেকে অফিসের সব কাজ বন্ধ। আমার স্ত্রীর একটু আলাদা সময় চাই, আমার ছেলে মেয়ের একটু আলাদা সময় চাই। আমি সবাইকে তাদের প্রাপ্ত সময় দিব। আশরাফ মন্ডল বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। রুকসান বেগম তার দিকে তাকিয়ে থেকে তার যাওয়া দেখতে লাগলেন। কিছুক্ষণ পর আবহাওয়া আরো বিরূপ হতে লাগল। রুকসান বেগম উঠে পড়লেন। তিনি ডাক দিয়ে বললেন, মুসা, তারেক, পিয়ালি, বাহিরে মনে হয় বৃষ্টি আসবে। বাহিরে কিছু থাকলে তুলে ফেলো। তারপর তিনিও বাড়ির দিকে এগিয়ে গেলেন। আশরাফ মন্ডল রিমন দিয়ে একবার ফোন করলেন। নেটওয়ার্কের কারণে ফোন কানেক্ট হলো না। বাহিরে আকাশ জোরে জোরে ডাকছে। আশরাফ মন্ডল ফোনটা সোফার উপর ফেলে দিয়ে রুকসান বেগমকে উদ্দেশ্য করে বললেন, আজ থেকে ফোনটাও বন্ধ রাখবো ভাবছি। রুকসান বেগম তাকে এড়িয়ে ঘরে যেতে চাইলে আশরাফ মন্ডল তার পথ আগলে দাঁড়ান আর বলেন, তোমাকে হাসানোর জন্য আমি এত কিছু করছি, আর তুমি না হেসে চলে যাচ্ছ। এই যে ম্যাডাম, আমি কিন্তু বলে রাখছি আজ রাতের মেনু আমি তৈরি করব। যদিও জানি যে খেতে খুব একটা ভালো হবে না, কিন্তু সবাইকে খেতে হবে। রুকসান বেগম আশরাফ মন্ডলের দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন। এমন সময় হঠাৎ দরজায় রিমন এসে দাঁড়ালো। আর সাথে সাথে বাহিরে ঝুপ করে বৃষ্টি নামলো। রুকসান বেগম রিমনকে দেখে হেসে বললেন, এত দেরি কেন রিমন? আমাদের কি চিন্তা হয় না? রিমনের পিছনে জান্নাতি দাঁড়িয়ে। জান্নাতির পরনে বেনারসি শাড়ি আর গা ভর্তি গহনা, একেবারে বিয়ের সাজ। জান্নাতিকে এই অবস্থায় দেখে রুকসান বেগমের চোখ কপালে উঠে গেল। আশরাফ মন্ডলও চমকে উঠেছেন। রুকসান বেগম এগিয়ে গেলেন আর বললেন, রিমন, জান্নাতি এই অবস্থায় তোমার সাথে মানে? রিমন মাথা নিচু করে বলল, মা, আমি ওকে বিয়ে করেছি। আজ থেকে ওই এই বাড়ির বউ। আশরাফ মন্ডল আর রুকসান বেগম একসাথে বলে উঠলেন, হোয়াট? রুকসান বেগম বললেন, আর ইউ ইনসেন্স রিমন? হোয়াট ইজ রং উইথ ইউ? আমি সজ্ঞানী আছি, আর ওকে বিয়ে করেছি। আশরাফ মন্ডল বললেন, রিমন, ও একটা কাজের মেয়ে। না বাবা, এখন ও এই বাড়ির বউ। তাই কাজের মেয়ে এই শব্দটা এখন ওর ক্ষেত্রে ব্যবহার না করলেই ভালো হয়। রিমন, তুমি বড় হয়ে গেছো। তার মানে এই নয় যে যা ইচ্ছে তাই করবে। আশা করি জান্নাতি তোমাদের কাছে যথাযথ সম্মান পাবে। রুকসান বেগম একটু অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো, কিন্তু কিছু বললেন না। আশরাফ মন্ডলও কিছু বললেন না। রিমন জান্নাতিকে ভিতরে আসতে বলল। জান্নাতি বলল, মা, আমাকে ভিতরে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি ভিতরে যাব না। রুকসান বেগম আর চোখে জান্নাতির দিকে তাকালেন। এই মেয়েটার মধ্যে কি এমন আছে রুকসান বেগমের জানা নেই।
তবে সেই প্রথম দিন থেকেই বারবার এই মেয়ের মায়াবী চোখের কাছে রুকসান বেগমের নিজেকে বড় বেশি অসহায় মনে হয়। রুকসান বেগম জান্নাতিকে ভিতরে নিয়ে গেল। রিমন ভিতরে এসে সোফায় বসলো। আশরাফ মন্ডল বললেন, রিমন, আমার মনে হয় একটা কাজের মেয়েকে বিয়ে করা তোমার ঠিক হয়নি। বাবা, তুমি তো বলতে যে পৃথিবীতে সব মানুষ সমান। যে আমাদের সবাইকে তৈরি করেছে সেই তো ছোট বড়র এই ব্যবধানও তৈরি করেছে। তাহলে জান্নাতিকে কাজের মেয়ে বানানোর জন্য তুমি তাকে দোষ দাও? আশরাফ মন্ডল কোন কথা বললেন না। রিমন ফোনটা বের করে কিছুক্ষণ কিছু ব্যাট করলো। আশরাফ মন্ডল নিজের ঘরের দিকে গেলেন। মন্ডল বাড়িতে একমাত্র ছেলের বউ এলো, তাও আবার এরকম মৃতপ্রায় পরিবেশে। কোথাও কোন জাঁকজমক নেই, বিয়ের আমেজ নেই, অথচ একদিন আগেও পুরো বাড়ি বিয়ের সাজে সেজেছিল। রুকসান বেগম জান্নাতিকে রিমনের ঘরে রেখে নিচে আসলেন। বাড়িতে সদস্য বলতে মাত্র 3 জন। উপরে মেয়েটাকে একা এভাবে রেখে আসা তার হয়তো ঠিক হয়নি, কিন্তু করারও তো কিছু নেই। নতুন বউয়ের আগমন, ভালো মন্দ কিছু ব্যবস্থা তো করতে হবে। রুকসান বেগম সব কাজের লোকগুলোকে একসাথে রেখে যত দ্রুত সম্ভব খাবারের ব্যবস্থা করতে বলল। 5 স্টার রেস্টুরেন্ট থেকে বিদেশি খাবার অর্ডার করা হলো। রুকসান বেগম আজিজুল হককে ফোন করে তাৎক্ষণিকভাবে আসতে বললেন। তারা খুব বেশি দূরে থাকেন না, 3 ঘন্টার মধ্যেই চলে আসবেন। তিনি বৃষ্টিকেও ফোন করে আসতে বললেন। রিমনের কয়েকজন চেনা পরিচিত বন্ধু বান্ধবীদেরও আসতে বললেন, যারা একটু কাছে পিঠে থাকে। রুকসান বেগম উপরে জান্নাত দেখেছে গেলেন। রুকসান বেগম মানুষ হিসেবে তিনি কাউকে কখনোই ছোট করে দেখেন না, কিন্তু পরিবারের একটা প্রেস্টিজ আছে। রিমনের হঠাৎ এই মেয়েকে বিয়ের সিদ্ধান্তে রুকসান বেগম সন্তুষ্ট নন, কিন্তু জান্নাতি মেয়েটা খুব ভালো, দেখেই বোঝা যায় খুব নরম মনের মেয়ে। তাই তাকে কষ্ট দেওয়ার কোন যুক্তিতে রুকসান বেগম রাজি নন। জান্নাতিকে তিনি খাটের উপর যেভাবে বসিয়ে রেখেছিলেন, সে ঠিক সেভাবেই বসে আছে, একটুও নড়াচড়া করেনি। ঠিক যেন একটা খাটের পুতুলকে সাজিয়ে খাটের মাঝখানে বসিয়ে রাখা হয়েছে। রুকসান বেগম বললেন, তোমার বাড়িতে কে কে আছে মা? জান্নাতি একটু নড়ল, খুব সংকোচ বোধ করছিল দেখেই বোঝা যায়। তবুও অনেক চেষ্টা করে সে বলল, আমার বাবা আর মা রয়েছে, আর কেউ নেই। অনেক চেষ্টার পর উত্তর দিয়েছে, কণ্ঠ একদম পরিষ্কার। তোমার বাবা কি কোন কাজ করেন? রুকসান বেগমের এই প্রশ্নের উত্তর দিতে জান্নাতি মনে হয় ইতস্তত বোধ করছিল। তাও বলল, উনি কোন কাজ করে না? কাজ করে না? কেন? ওনার পা নেই, একটা অ্যাক্সিডেন্টে ওনার 2 পাই নষ্ট হয়ে গেছে। দুঃখজনক। আচ্ছা, তোমার মা কি করেন? মা আমার মতো আশেপাশে কারো বাড়িতে কাজ করে। রুকসান বেগম কিছু একটা বলতে গিয়েও বললেন না। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, কারো মুখে কোন কথা নেই। নীরবতা ভেঙে রুকসান বেগম বললেন, আচ্ছা, আমি যদি রাগ করে বলতাম যে তোমাকে আমি দেখতে চাই না, চোখের সামনে থেকে চলে যাও, তখন তুমি কি করতে? জান্নাতি বিনীত কণ্ঠে উত্তর দিল, সেটা আপনি কখনোই বলতে পারতেন না, কারণ আমি আপনাকে চিনেছি। তাই বলেছি যে আপনি আমার বাড়ির ভিতরে প্রবেশ না করানো পর্যন্ত আমি ভিতরে আসবো না। তুমি মানুষের মন পড়তে পারো নাকি? পড়তে পারি কিনা জানি না, কিন্তু জীবনের এই অল্প সময়ের মধ্যে অনেক মানুষ দেখেছি। ভালো মানুষের খারাপ মানুষের মধ্যে পার্থক্য বুঝতে আমার খুব বেশি সময় লাগে না। মেয়েটা বেশ কষ্ট করেই বড় হয়েছে,
এক সময় গিয়ে বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করতে আসতে হলো। রুকসান বেগম বললেন, তুমি পড়াশোনা করেছো? হুম। কত দূর এগিয়েছো? আমি অনার্স কমপ্লিট করেছি। রুকসান বেগম এতটা আশা করেননি। অনার্স কমপ্লিট করা একটা মেয়ে অন্যের বাড়িতে কাজ করবে, এটা মেনে নেওয়ার মতো নয়। রুকসান বেগম বললেন, অনার্স কমপ্লিট করে তুমি এখানে কেন? অনেক ভালো জব পেতে পারতে। জান্নাতি হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, পারতাম, কিন্তু বললাম না যে জীবনের এই অল্প সময়ে অনেক মানুষ চিনেছি। রুকসান বেগম আবার কিছু বলতে যাবেন এমন সময় দিয়া এসে দুজনকে চমকে দিয়ে বলল, বৌমা আর শাশুড়ি আম্মা মিলে কি এত গল্প হচ্ছে? রুকসান বেগম বললেন, তেমন কিছু না, ওই একটু আগে নতুন বউয়ের মুখ দেখি তো। দিয়ে জান্নাতির দিকে এগিয়ে গেল। জান্নাতির মুখের উপর ঘোমটা ছিল না। দিয়া দেখে বলল, ওফস, তোমাকে এত সুন্দর কেন দেখতে? সেই প্রথম দিন থেকেই মাশাআল্লাহ তুমি। জান্নাতি কিছু বলল না। রুকসান বেগম বললেন, দিয়া তুই একটু এখানে বসো, আমি দেখি নিচে কি কত দূর হলো। ঠিক আছে ফুপি। রুকসান বেগম চলে গেলেন। আজিজুল হক আর রিমি আক্তার চলে এসেছে। রিমি আক্তার অসন্তুষ্ট হয়ে বলল, একটা কাজের মেয়েকে কিন্তু এই বাড়ির বউ হিসেবে আমার পছন্দ হয়নি। রুকসান বেগম ধমকের সুরে বললেন, একটা কথা স্পষ্টভাবে আগেই বলে রাখি, জান্নাতি কিন্তু কাজের মেয়ে নয়। ও এই বাড়ির বউ। আমার পরে এই বাড়িতে ওর জায়গা। আশা করি সে তার প্রাপ্ত সম্মান পাবে। আজিজুল হক এ প্রসঙ্গে কিছু বলল না, শুধু বলল, রিমন কোথায়? আছে কোথাও। তুমি গিয়ে দেখো তো লোকগুলো কতদূর কি করলো। বৃষ্টিকে খবর দিয়েছ? হুম। রিমনের কয়েকজন বন্ধু এখনই এসে পড়বে। কিছুক্ষণের মধ্যেই রিমনের কাছে পিঠের কয়েকজন বন্ধু চলে এলো। আর তাদের আসার সাথে সাথে যেন বিয়ে বাড়ির আমেজ আবার শুরু হলো। রুকসান বেগম সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঠিক তখনই একটা মেয়ে এসে সবাইকে চমকে দিয়ে বলল, আমায় কি ভুলে গেছো সবাই? মেয়েটাকে দেখে রুকসান বেগমের মুখে হাসি রেখা দেখা দেয়। তিনি হাসি মুখে বললেন, নিঝুম, তুমি আসবে ভাবতে পারিনি। আগেরবার দাওয়াত দেওয়ার সময় একটু কাজের চাপ ছিল, তাই বলেছিলাম আসতে পারবো না। কিন্তু হঠাৎ বিয়ে হয়ে গেছে শুনে আর থাকতে পারলাম না, তাই চলেই এলাম। তা খুব ভালো করেছো মা। নতুন বউ কোথায়? উপরে রিমনের ঘরে। আচ্ছা, পরে একে একে সব কথাই হবে। আগে বউ দেখে আসি। হুম। নিঝুম উপরে রিমনের ঘরের দিকে গেল। তার সাথে রিমনের বন্ধুরাও গেল। রুকসান বেগম উচ্চস্বরে বললেন, কি রে, কাজ কত দূর এগিয়েছে? নিঝুম রিমনের দূর সম্পর্কের কাজিন সিস্টার। আশরাফ মন্ডলের এক সময়ের বিজনেস পার্টনার শিকদার আলী সাহেবের মেয়ে। পড়াশোনা কমপ্লিট করে সে কিছুদিন হলো জব নিয়েছে। বাবার বিজনেসের প্রতি নিঝুম কোনোদিনই ইন্টারেস্টই খুঁজে পায়নি, তাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জব নিয়েছে। জান্নাতিকে দেখে নিঝুম বলল, তুমি খুব সুন্দরী তো। তোমার নাম কি? জান্নাতি। উত্তরটা পাশ থেকে দিয়ে দেয়। নিঝুম রুক উঠে দিয়ার দিকে তাকিয়ে বলল, সে কি কথা বলতে পারে না? পারে তো। এবারে উত্তর দিয়ে দেয়। জান্নাতি হয়তো বুঝতে পেরেছে যে নিঝুম তার কণ্ঠ শুনতে চায়, তাই জান্নাতি নিজেই বলল, আমার নাম সুমাইয়া জান্নাতি। মাশাআল্লাহ, তোমার নামটা চমৎকার সুন্দর। এত সুন্দর সুন্দর নাম থাকতে আমার নামটা দেখে নিঝুম রাখলো। দিয়া বলল, কেন? নিঝুম নামটাও তো সুন্দর। আমার নাম কি?
দিয়া, এটা কোন নাম হলো? তারপর সবাই নিজের নিজের নাম নিয়ে সমালোচনা করতে লাগলো। নিচে তোড়জোড় বেশ জোর কদমে চলছে। আশরাফ মন্ডল বাহিরে এলেন। রিমনের কোন খবর নেই, হয়তো ছাদে রয়েছে। আশরাফ মন্ডল বললেন। রিমন কোথায়? রুকসান বেগম বললেন। জানি না তো, অনেকক্ষণ হলো দেখিনি। হয়তো ছাদে রয়েছে। কালকে একটা গ্র্যান্ড পার্টি থ্রো করতে চাচ্ছি। তুমি কি বলো? সে তোমার ইচ্ছে, আমার একার ইচ্ছেতে আর কিছুই হবে না। এবার থেকে সব ইচ্ছে পূরণ হবে দুজনের পরিপূর্ণ মতে। রুকসান বেগম কিছু বললেন না। সময়ে সময়ে নাকি সবাই বদলে যায়, আবার ফিরে আসে আগের অবস্থানে। কেউ ভালোবাসার অভাবে ফিরে আসে, আবার কেউ দেয়ালে পিঠ থেকে গেলে ফিরে আসে। আশরাফ মন্ডলের মধ্যে এই বদল মেনে নেওয়ার মতো। রাত প্রায় 11টা বাজে। সব অ্যারেঞ্জ করা শেষ। এবার খাওয়া দাওয়া হবে। জান্নাতিকে নিচে ডাইনিং টেবিলে আনা হয়। রিমনও এসে পড়ে। ওরা দুজন পাশাপাশি বসেছে। সবাই একসাথে বসলে জায়গা হবে না, তাই আগে রিমন জান্নাতি আশরাফ মন্ডলকে উপরে যাক, তারপর বাকিরা বসলেই হবে। রুকসান বেগম নিজের হাতে জান্নাতিকে খাবার পরিবেশন করেন। পাশ থেকে নিঝুম বলে উঠল, এই যে শাশুড়ি পরিবেশন করলো, এরপর কিন্তু সারা জীবন শাশুড়িকে পরিবেশন করে খাওয়াতে হবে। জান্নাতি বলল, শাশুড়ি নয়, মা। জান্নাতির মুখ থেকে মা ডাকটা শুনে রুকসান বেগমের বৃষ্টির কথা মনে হলো। বৃষ্টিও ছোটবেলায় ঠিক এইভাবে মা শব্দটা উচ্চারণ করত। কিন্তু বৃষ্টির প্রতি তাদের অবহেলা ছিল। রুকসান বেগমের বুকের ভিতর ভারী হয়ে এলো। খাওয়া শেষ করে জান্নাতিকে আবার রিমনের ঘরে রেখে আসা হয়। রিমন তখনও নিচেই ছিল। আশরাফ মন্ডল নিজের ঘরের দিকে যেতে যেতে বললেন, রিমন, উপরে বৌমা একা রয়েছে, ঘরে যাও। রুকসান বেগমও বললেন, হ্যাঁ বাবা, উপরে ঘরে যাও। নিঝুম গলা পরিষ্কার করার জন্য জোরে জোরে কয়েকটা কাশি দিল। রিমনের একজন বান্ধবী পাশ থেকে বলে উঠল, গলায় কিছু আটকে গেল নাকি আপু? দিয়া আবার ফোড়ন ঘাটতে ঘাটতে বলল, আজকাল কত কি গলায় আটকে। রিমন আর চোখে সবকিছু লক্ষ্য করে, তারপর চুপচাপ উপরে উঠে গেল। জান্নাতি খাটের মাঝখানে 3 হাত লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। রিমন এসে একটা শুকনো কাশি দিয়ে তার উপস্থিতি জানালো। জান্নাতি হালকা একটু নড়ে উঠল। রিমন দরজা বন্ধ করে জান্নাতির দিকে এগিয়ে আসে। খাটের উপর বসে পড়ল সে, আর বলল, ইউ নো, ইউ আর মাই লাভ এট ফার্স্ট সাইট। মানে প্রথম দেখেই থমকে গেছিলাম। রিমন উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। আকাশে চাঁদ নেই, মেঘলা আকাশ। কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে মুষলধারে। এখনো বাতাস বইছে মনে হয়। রাতেও হয়তো এক পশলা বৃষ্টি হবে। রিমন বলল, তুমি যদি মনে করে থাকো যে শুধু বাঁচানোর জন্য তোমাকে বিয়ে করেছি, তাহলে সেটা ভুল। তোমাকে বাঁচানোর জন্য বিয়ে করার কোন প্রয়োজনীয়তা ছিল না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জান্নাতি এবার আস্তে করে বলল, এটা আবেগ নয় তো। ভালোবাসার জন্য আবেগ নয়। তুমি উন্মুক্ত হৃদয় দিয়ে কাউকে ভালোবাসতে পারবে না। ভালোবাসার জন্য তো একটা সুস্থ ও ঠান্ডা মস্তিষ্কের প্রয়োজন। জান্নাতি কিছু বলল না। রিমন এবার খাটের উপরে এসে জান্নাতির পাশে বসে বেশ গুরুতরভাবে বলল, আচ্ছা, এবার কাজের কথায় আসি। বলো তো, সেদিন তুমি কি দেখেছিলে? জান্নাতি একটু ইতস্তত বোধ করলো। হাতের আঙুলের সাথে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, সেদিন, সে দিন। ভয় পাওয়ার কিছু নেই, সব বলো।
আমি আছি। রিমন জান্নাতির হাতের উপর নিজের হাত রাখল। জান্নাতি বলল, অনেকগুলো লোক ছিল, ওদের হাতে বন্দুকও ছিল। আমি ভয় পেয়ে যাই। দ্রুত সেখান থেকে চলে আসতে লাগলে হঠাৎ ওদের একজনের কথা আমার কানে আসে। আর আমি। জান্নাতি থেমে গেল। রিমন বিরক্তি নিয়ে বলল, আবার কি হলো? জান্নাতি কিছু বলছে না। রিমন বলল, তুমি কিছু না বললে আমি তো কিছু করতে পারবো না। জান্নাতি বলল, আপনাদের বাড়ির পিছনের দিকে ওই লোকগুলো দাঁড়িয়েছিল। আমি বাজার থেকে ফিরছিলাম। ওরা ফিসফিস করে কিছু বলছিল। আগ্রহবশত আমি ওই দিকে যাই। তারপর দেখি ওদের হাতে বন্দুক আছে। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে লাগলে একজন চুপি চুপি বলছিল, অবন্তী ম্যাডামের কথা মতো রিমন মন্ডলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে পারলে এই রাস্তা ক্লিয়ার। আমি খুব ভয় পেয়ে যাই। রিমন বেশ মনোযোগ দিয়ে জান্নাতির কথা শুনল। কিছুক্ষণ চিন্তা করে সে বলল, আচ্ছা, আজকে তোমাকে যারা মারতে এসেছিল তারা এই কি দিনের লোকগুলো? না, সবাই না, তবে দুইজন মিদিনের লোক। আইসি। রিমন উঠতে দাঁড়ালো। টেবিলের উপর ল্যাপটপ ছিল, সেটা নিয়ে সোফার উপর বসলো। রিমন জান্নাতের দিকে তাকিয়ে বলল, তুমি যদি আমাকে স্বামী হিসেবে না মানো, তাহলে তুমি মুক্ত, তোমাকে কেউ আটকাবে না। তারপর রিমন ল্যাপটপে মনোযোগ দিল। জান্নাতি রিমনের দিকে তাকিয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পর রিমন বলল, এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবে? ঘুমিয়ে পড়ো, আমার কাজ করতে করতে অনেক রাত হয়ে যাবে। জান্নাতি খাটের উপর কাত হয়ে শুয়ে পড়ল। রিমনের দৃষ্টি অবশ্য একবার জান্নাতের দিকে গেল। জান্নাতি চোখ বন্ধ করে রয়েছে। আসলে সেদিন রিমন যখন আশরাফ মন্ডলের মৃত্যুর খবর পাওয়ার পর থানায় যাচ্ছিল, তখন হঠাৎ তার কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল, স্যার, থানা থেকে বলছি, আপনাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। আপনি থানায় আসেন না, আপনার বাবার কিছু হয়নি, তিনি ভালো আছেন। রিমন গাড়ি ব্রেক করলো আর বলল, কি বলছো এসব? আমি একদম ঠিক বলছি স্যার। ইন্সপেক্টর সাজিদ হোসেন কারো কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছেন আপনাকে গুম করার জন্য। ঠিক আছে, আমি দেখছি। রিমন বেশ চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর সে একটা ফোন করলো। ফোন রিসিভ হতে বলল, আমি থানায় যাচ্ছি, ইন্সপেক্টরের একটু খাতির করতে হবে। রিমন ফোন কেটে গাড়ি স্টার্ট করলো। থানায় পৌঁছানোর পর সবাই রিমনকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু রিমনের মধ্যে কোন পরিবর্তন নেই। ইন্সপেক্টর সাজিদ হোসেন বললেন, মিস্টার রিমন, ইউ আর ইন ট্র্যাপ। আই নো। রিমন উঠতে দাঁড়ালো। আবার বলল, কিন্তু আপনি তো এই ছাগলের দল দিয়ে আমার কিছুই করতে পারবেন না। ইন্সপেক্টর সাজিদ হোসেন রেগে যান, কিন্তু কিছু করেন না। রিমন ঠান্ডা মাথায় বলল, আপনাকে যে টাকা দিয়েছে তার জন্য কি নিজের পরিবারের কথা ভুলে যাবেন? এখন যদি আপনার স্ত্রী এর 4 বছরের ছেলের কিছু হয়, তাহলে কিন্তু আপনি আমার দায় দিতে পারবেন না। সাজিদ হোসেন রেগে গিয়ে রিমনের কলার ধরে বললেন, কি বললি? আরে কুল, কুল, আপনি তো একজন আইনের লোক। আমি কিন্তু এসব আইন টাইন পকেটেই রাখি। আসলে বিষয়টা একদম সত্যি। পৃথিবীতে টাকা থাকলে খোদার জান্নাতও পায়ের নিচে থাকে। সাজিদ হোসেন রিমনের কলার ছেড়ে দেয়। রিমন বলল, তাহলে আপনি কি এখন বলবেন যে আপনাকে কে আমাকে বন্দি করার জন্য টাকা দিয়েছে? আমি জানি না।
হ্যাঁ, আপনি তো সত্যিই মজার মানুষ। আমি নিজের দর হিসেবে কম করে হলেও 10 লাখ রাখবো। তার মানে আপনাকে একজন 10 লাখ টাকা দিল, আর আপনি দেখেছিলেন না? হাউ ফানি! আমি দেখিনি। মুখ বাঁধা ছিল। আচ্ছা, কোন সমস্যা নেই, আমি খুঁজে নিব। রিমন দরজার দিকে এগিয়ে যায় আর বলে, আপনি নিশ্চিত থাকুন, কারণ বাঘবন্দির খেলাটা খুবই কাঁচা খেলোয়াড় দিয়ে খেলানো হয়েছে। রিমন বেরিয়ে গেল। জান্নাতি বিকেলের দিকে সুস্থ হয়ে একটু বাইরে যায়। মা বাবার জন্য মন কেমন করছিল দেখে একটু খোঁজ খবর নেওয়ার জন্য সে নিজের বাড়িতে গেছিল। কিন্তু আসার সময় হঠাৎ অনেকগুলো লোক তার পথ আগলে দাঁড়ায়। জান্নাতি ভয় পেয়ে যায়। সে চারপাশে তাকিয়ে দেখে পুরো এলাকা ফাঁকা, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। সে জোর পায়ে পিছনে হাঁটতে লাগলো। লোকগুলো তাকে অনুসরণ করতে লাগলো। জান্নাতি দৌড় দেয় আর রিমনের গাড়ির সামনে ধাক্কা খায়। রিমন গাড়ি থেকে নামতেই লোকগুলো পালিয়ে যায়। রিমন জান্নাতিকে বলল, তুমি এখানে? একটু বাড়িতে গেছিলাম মা বাবার সাথে দেখা করার জন্য। রিমন কিছু একটা ভেবে বলল, তোমার বাড়ি কোথায়? ওই পাশের 3 নম্বর গলিতে। চলো। কোথায়? তোমার বাড়িতে। জান্নাতি কিছু বলার আগে রিমন আবার বলল, তোমার জ্বর কেন হয়েছিল? জান্নাতি তো তোমাকে খেয়ে গেল আর বলল, মানে, জ্বর কেন হয়? ভয় পেয়েছিলে খুব? জান্নাতি মাথায় নিচু করলো, কিন্তু কিছু বলল না। রিমন বলল, আমায় বিয়ে করবে? জান্নাতি তড়িৎ গতিতে রিমনের দিকে তাকালো আর বলল, কি বলছেন এসব? তুমি কি আমায় বিয়ে করবে? তোমাকে ভালোবেসে ফেলেছি। না, না, কখনোই সম্ভব নয়। আপনি আমার মালিক। আপনাকে বিয়ে করি কিভাবে? এ কখনোই হতে পারে না। কেন পারে না? গরিব মেয়ে কখনোই বড়লোক ছেলের সাথে পারফেক্ট নয়। কে বলেছে তুমি গরিব? তুমি মন্ডল পরিবারের পুত্রবধূ। গরিব হওয়ার তো প্রশ্নই আসে না। চুপ করুন আপনি। রিমন জান্নাতিকে টেনে জান্নাতির বাড়িতে নিয়ে যায় আর তার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। জান্নাতির বাবা মা রিমনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিমন কিছুতেই কিছু বোঝে না। রিমন জান্নাতিকে বিয়ে করবেই, আর জান্নাতির বাবা মা বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে নারাজ। হয়তো রিমনের বাবা মা মেনে নিবে না এই ভয়, কিন্তু রিমন শেষ পর্যন্ত জান্নাতির বাবা মাকে রাজি করাতে সক্ষম হয়। কিন্তু সে জান্নাতির মনের ভাব বোঝে না। বিয়ের জন্য যাবতীয় যা যা লাগে রিমন সব ব্যবস্থা করে জান্নাতিকে ওখানেই বিয়ে করে নেয়। তারপর বউ নিয়ে বাড়ি ফিরে। রিমন ল্যাপটপ নিয়ে বসেছে অনেকক্ষণ হলো। জান্নাতি ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত জান্নাতিকে রূপের রানী মনে হচ্ছে। রিমন বেশ কয়েকবার তাকিয়েছে। একটা মায়াবী ব্যাপার আছে মেয়েটার চেহারায়, কলিজার ভিতর পর্যন্ত নাড়িয়ে তোলে। পরদিন সকালে জান্নাতি ঘুম থেকে উঠতেই রিমন বলল, গুড মর্নিং। জান্নাতি উঠে দেখল যে রিমন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের হেয়ারস্টাইল ঠিক করছে। পরনে একটা নীল শার্ট, কালো প্যান্ট। ইন করা অবস্থায় রিমনকে সত্যিই খুব স্টাইলিশ লাগে। জান্নাতি বলল, গুড মর্নিং। কোথাও যাবেন নাকি? সকাল সকাল রেডি হচ্ছেন? এই আগে তুমি আপনি আপনি করা বন্ধ করো তো। বাবা নিচে একটা গ্র্যান্ড পার্টি থ্রো করেছে, তুমিও তাড়াতাড়ি রেডি হও। আপনি বাদে কি বলে ডাকবো? কেন? তুমি বলেও তো ডাকতে পারো। তুমি? হুম। জান্নাতি খাটের উপর থেকে নেমে এলো। রিমন বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য নতুন একটা শাড়ি এনে রেখেছি। জান্নাতি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে রিমন একটা শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। জান্নাতি আসতেই রিমন বলল, এটা অনেক বছর আগে কিনেছিলাম।
আর ভেবেছিলাম যাকে দেখে আমার চোখ থমকে যাবে তাকেই দিব। আমাকে দেখে কি আপনার? আবার আপনার? মানে আমাকে দেখে কি তো তোমার চোখ থমকে গেছিল নাকি? শুধু চোখ নয়, আমার হৃদয় পর্যন্ত নড়ে উঠেছে তোমাকে দেখার পর। জান্নাতি কিছু বলল না। রিমন ব্যাগের ভিতর থেকে একটা শাড়ি বের করে জান্নাতির হাতে দিল। শাড়িটা বেশ দামি আর সিল্কি। হালকা গোলাপি রঙটা জান্নাতির বেশ মনে ধরেছে। শাড়ির সাথে আর যা যা প্রয়োজন সবই রয়েছে। জান্নাতি শাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলো। রিমন বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? মানে এখানেই কি পরবো? কি এখানে পড়বে? জান্নাতির চেহারা বদলে গেল। রিমন একটা হাসি দিয়ে বলল, ওয়াশরুমে যাও, আমি বাহিরে আছি। জান্নাতি শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল। রিমন ফোনটা নিয়ে খাটের উপর বসলো। কিছুক্ষণ পর পর সে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। জান্নাতি বের হওয়ার কোন নাম গন্ধ নেই। প্রায় ঘন্টা খানেক পর জান্নাতি বের হলো। রিমন জান্নাতির দিকে তাকিয়ে আবার থমকে গেল। আর বলল, আর একবার আমার চোখ তোমাকে দেখে থমকে গেল। কিন্তু এবার মনে হয় আমার কপালে দুঃখ আছে। জান্নাতি চোখ বড় বড় করে রিমনের দিকে তাকালো। আর বলল, কেন? না মানে তুমি একটা শাড়ি পরতে যে সময় নিলে। জান্নাতি কিছু বলল না। রিমন বলল, এবার তাহলে চলো। রিমন জান্নাতির হাত ধরল। আর দুজনে নিচের দিকে গেল। নিচে পার্টির অ্যারেঞ্জ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। সবাই ছেলে আর নতুন বউয়ের জন্য অপেক্ষা করছিল। রিমন আর জান্নাতি নিচের দিকে আসতেই আশরাফ মন্ডল জোরে জোরে বললেন, লেডিস এন্ড জেন্টেলম্যান, হিয়ার প্রেজেন্ট মাই সন উইথ হিজ বেটার হাফ। সবাই একসাথে হাততালি দিয়ে রিমন আর জান্নাতিকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তারা দুজনে সবার আগে এসে আশরাফ মন্ডল এবং রুকসান বেগমকে সালাম করে দোয়া নেয়। তারপর সবার উদ্দেশ্যে রিমন বলল, হাউ ইউ অল? সবাই একসাথে উত্তর দিল। তারপর পার্টি শুরু হলো। রুকসান বেগম জান্নাতির সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছেন। রিমন ওদিকে তার ফ্রেন্ডদের সাথে মজা করছে। রিমনের একজন বন্ধু বলল, বিয়ের পর প্রথম দিন কেমন লাগছে দোস্ত? রিমন কিছু বলবে তার আগেই নিচু মুড়ে এসে বলল, সবাই বিয়ের পর ফার্স্ট নাইটের কথা জিজ্ঞেস করে। আর তুমি ফার্স্ট দিনের কথা জিজ্ঞেস করছো? রিমন নিঝুমের দিকে তাকিয়ে বলল, আপু, ওরা সবাই এখনো বাচ্চা। তোমার মতো তো এখনো অত বড় হয়নি। সিরিয়াসলি? ও ইয়া। দেন হাউ ওয়াজ ইওর ফার্স্ট নাইট? পদার্থ বিজ্ঞানের সূত্রের মতো। রিমনের উত্তর শুনে নিঝুম খিলখিল করে হেসে উঠল। আর বলল, আমিও পদার্থ বিজ্ঞানে কাঁচা। একটু পর নিঝুম রিমনকে টেনে ভিড় থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, রিমন, একটা কথা। তোমার না অবন্তীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল? হঠাৎ জান্নাতি কোথায় থেকে এলো? রিমন অন্যমনস্ক হয়ে বলল, আমি তো তোমার কাছে কিছুই লুকাই না। হুম। আসলে অবন্তী একটা ষড়যন্ত্র করেছে। আর আমি যদি অবন্তীকে বিয়ে করতাম তাহলে সে সফল হয়ে যেত। মানে কি? মানে এই পার্টিতে জান্নাতির উপর অ্যাটাক হবে। কি? হুম। আমি বাবাকে এই পার্টিতে অ্যারেঞ্জ করতে বলেছি শুধুমাত্র অবন্তীকে হাতে নাতে ধরার জন্য। ওদিকে জান্নাতি আর রুকসান বেগম পার্টি থেকে একটু দূরে বসে আছেন। রুকসান বেগম বললেন, তোমার ভালো লাগে কি? বকুল ফুলের মালা। তুমি মালা গাঁথো? হুম। প্রতি শীতের সকালে বকুল ফুলের মালা গেঁথে বাবা মায়ের ঘরের দেয়ালে একটা, আর আমার ঘরের দেয়ালে একটা ঝুলিয়ে দিতাম। মালা দেয়ালে কেন? বকুল ফুল শুকিয়ে গেলেও তার ঘ্রাণ থেকে যায়। বকুল ফুলের মাতানো গন্ধে পুরো বাড়ি মোমো করত। আশরাফ মন্ডল সবার সাথে পার্টি অ্যাটেন্ড করেছেন। কিন্তু সবার দৃষ্টি অগোচরে তার তীক্ষ্ণ নজর ঠিকই চারপাশে রয়েছে। কিন্তু কোথাও কোন ঝামেলা তো মনে হচ্ছে না।
রুকসান বেগম বললেন, আমার কিন্তু একা সময় কাটাতে ভালো লাগে। শখ বলতে নিজের কিছুই নেই। আচ্ছা, এটা কি আমার কোন রোগ? অবশ্যই। আর আমি জানি, খুব শীঘ্রই বাবা আপনার এই রোগের ঔষধ দিয়ে দিবেন। মানে? মানেটা তো খুব সোজা। খুব তাড়াতাড়ি আপনার ভালো লাগা বদলে যাবে। ভালো লাগা কি এত সহজে বদলায়? একদিকে রয়েছে বাবা যে আপনার ভালোবাসা, আর অন্যদিকে আপনার ভালো লাগা। ভালোবাসা যখন পূর্ণ হয়ে যাবে, ভালো লাগা আর তখন ভালো লাগবে না। রুকসান বেগম জান্নাতের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, তুমি তো খুব ভালো কথা বলতে পারো। কখনো কি এভাবে বৃষ্টি আপুর সাথে কথা বলেছেন? রুকসান বেগমের বুকের ভিতর কেঁপে উঠল। তিনি দ্রুত দূর দূরান্তের দৃষ্টির দিকে কাউকে খুঁজতে লাগলেন। দূরে একটা চেয়ারের উপর বসে আছে বৃষ্টি। তার পাশে দুইজন মেয়ে। বৃষ্টির মন খারাপ, মুখে হাসি নেই, কথা নেই। রুকসান বেগম বৃষ্টির কাছে গেলেন। বৃষ্টি উঠে দাঁড়ালো। রুকসান বেগম বললেন, চলো। কোথায়? মা মেয়ে মিলে একটু এনজয় করি। রুকসান বেগম বৃষ্টিকে নিয়ে পার্টি এনজয় করতে লাগলেন। আশরাফ মন্ডল তো দেখে পুরো অবাক, কিন্তু তবুও তিনি তীক্ষ্ণ নজরে চারপাশে দেখছেন। বলা তো যায় না কোথায় থেকে কি হয়ে যায়। রিমনের হঠাৎ একটা কল আসে। রিমন ফোন রিসিভ করে বাড়ির বাইরে এলো। সাদি মোহাম্মদ আশরাফ মন্ডলকে ডাক দেয়। আশরাফ মন্ডল বললেন, আরে বন্ধু, এত দেরি কেন? পার্টি তো শুরু হয়ে গেছে। সরি, আসলে অবন্তী এর তার মাকে রাজি করাতেই পারলাম না। সে কি, ওরা আসেনি? না, আসেনি। ওকে, তুমি চলো এনজয় করি। বেশ কিছুক্ষণ পর রিমন ভিতরে এসে দেখে যে জান্নাতিকে কোথাও দেখা যাচ্ছে না। রিমন চিন্তিত হয়ে বলল, জান্নাতি কোথায়? চারপাশ খুঁজে দেখে কোথাও জান্নাতি নেই। রিমন চিৎকার করে বলল, থামো সবাই। সবকিছু থমকে দাঁড়িয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে রিমনের দিকে তাকালো। আশরাফ মন্ডল বললেন, কি হয়েছে রিমন? বাবা, জান্নাতি কোথায়? রুকসান বেগম বললেন, একটু আগে তো ওখানেই ছিল। ছিল? তো গেল কোথায়? রিমন আশরাফ মন্ডলকে বলল, বাবা তুমি এসো। আমি গেলাম। রিমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সাদি মোহাম্মদ বলল, এখানে হচ্ছে কি? আশরাফ মন্ডল বললেন, ওসব বলার সময় নেই, তুমিও চলো আমার সাথে। আশরাফ মন্ডল সাদি মোহাম্মদকে নিয়ে গাড়িতে উঠলেন। বাড়ির সবাই বাহিরে এসে দাঁড়িয়েছে। আশরাফ মন্ডল গাড়ির ভিতর থেকে বললেন, চিন্তা করার প্রয়োজন নেই, ঘন্টা খানিকের মধ্যেই ফিরে আসবো। আশরাফ মন্ডল গাড়ি স্টার্ট দিয়ে চললেন। ওদিকে অনেকগুলো লোক জান্নাতিকে টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছে। জান্নাতি ওদের বলছে, ছাড়ুন। কে আপনারা? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? লোকগুলোর মুখে কোন কথা নেই, শুধু টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে জান্নাতি জোরে একটা হ্যাচকা টান দিয়ে হাত ছাড়িয়ে নেয়। তখন একটা লোক তার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছি একটু পরেই বুঝতে পারবে সোনামণি। চারপাশে জঙ্গলের মতো বড় বড় গাছগাছড়া, পরিত্যক্ত একটা এলাকা। দূর দূরান্ত পর্যন্ত মানুষের কোন চিহ্ন নেই। একটা ভাঙা বাড়ির সামনে এসে লোকগুলো থামল। জান্নাতি আশ্চর্য হয়ে চারপাশে দেখছে। ভাঙা বাড়ির পিছন থেকে বেরিয়ে এলো অবন্তী আর তার মা রোশনা খাতুন। দুজনের মুখেই শয়তানি হাসি। লোকগুলো বলল, ম্যাডাম, একে এবার কি করব? অবন্তী জান্নাতির কাছে এসে তার গাল দুটো চেপে ধরে বলল, তোর জন্য আমার সাজানো ফন্দি ভেস্তে গেছে, তোকে তো এমন শিক্ষা দিব। জান্নাতি অবন্তীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অবন্তী জান্নাতির গালে জোরে একটা চড় মারে। জান্নাতি মাটিতে পড়ে যায়।
রোশনা খাতুন একজনকে বলল, ওই, ওকে তোলো। একটা লোক এসে জান্নাতিকে আবার টেনে তুলল। রোশনা খাতুন তখন বলল, আমার মেয়ের সাথে রিমনের বিয়েটা হয়ে গেলে আশরাফ মন্ডলের সকল সম্পত্তি আদায় করে নেওয়া কত সহজ হতো। তোর জন্য সব শেষ হয়ে গেল। তোকে তো এবার মরতে হবে। অবন্তী লোকগুলোর উদ্দেশ্যে বলল, হা করে দেখছিস কি? শেষ কর ওকে। লোকগুলো জান্নাতের দিকে এগিয়ে আসতেই ধূপ করে একটা আওয়াজ হলো। সাথে সাথে জঙ্গলে নিশ্চিন্তে বসে থাকা পাখিরা আকাশে উড়াল দিল। সবাই আশ্চর্য হয়ে পিছনে তাকিয়ে দেখে যে রিমন এসে গেছে। রিমনের হাতে একটা বন্দুক। অবন্তী আর রোশনা খাতুন চমকে উঠল। রোশনা খাতুন বলল, ছেলেকে আগে শেষ কর, তারপর বাপকে দেখব। লোকগুলো রিমনের দিকে এগিয়ে যাবে এমন সময় রিমন বন্দুক উঁচিয়ে বলল, খবরদার, আমার হাতে এটা কিন্তু মেলা থেকে কেনা খেলনা নয়। মাথা থেকে মগজ গিয়ে কোথায় পড়বে? শয়তানও খুঁজে পাবে না। লোকগুলো ভয় পেয়ে থেমে যায়। রিমন জান্নাতিকে দেখিয়ে বলল, যে যে ওর গায়ে হাত দিয়েছে শেষে আলাদা হয়ে দাঁড়া। ছবি তুলব। জঙ্গলের দিকে একটা শব্দ এগিয়ে আসছে। মনে হয় পুলিশের লোক এসে গেছে। লোকগুলো বুঝতে পারছে যে এটা পুলিশের গাড়ির শব্দ। ওরা পালানোর চেষ্টা করলো, কিন্তু রিমন বলল, আর এক পাও যদি কারো বাড়ে, তাহলে গুলি চালিয়ে দিব। সবাই থেমে যায়। পুলিশের লোক চলে আসে। সাথে আশরাফ মন্ডল ও সাদি মোহাম্মদও রয়েছেন। সাদি মোহাম্মদ আশ্চর্য হয়ে বলল, অবন্তী আর রোশনা এখানে? আশরাফ মন্ডল বললেন, হ্যাঁ, ওরাই জান্নাতিকে মেরে ফেলার জন্য কিডন্যাপ করেছে। কি? কিন্তু কেন? ওদের লক্ষ্য ছিল রিমনের সাথে অবন্তীর বিয়ে হলে খুব সহজেই ওরা আমার সম্পত্তি নিজেদের নামে করতে পারবে। কয়েকজন লেডি অফিসার গিয়ে রোশনা খাতুন আর অবন্তীকে ধরে ফেলে, সাথে ওই লোকগুলোকেও। আশরাফ মন্ডল বললেন, এবার তাহলে বুঝলাম। সেদিন যদি ইন্সপেক্টর সাজিদ হোসেন রিমনকে ধরতে সফল হতো, তাহলে রিমনকে খোঁজার জন্য আমি যখন গেছিলাম, তখন আমাকে ধরে ফেলতো। কি বুদ্ধি এদের মাথায়! ইন্সপেক্টর হামিদ, আপনাদের অফিসার সাজিদ হোসেন এর সাথে জড়িত। সাদি মোহাম্মদ আশরাফ মন্ডলকে বলল, কিন্তু তুমি কিভাবে জানতে যে রিমন বিপদে আছে? আমার কাছে একটা চিঠি এসেছিল, তাতে লেখা ছিল ইন্সপেক্টর সাজিদ হোসেন রিমনের জন্য বিপজ্জনক। সাদি মোহাম্মদ রোশনা খাতুন আর অবন্তীর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সে চলে গেল। অবন্তী ছটফট করতে করতে চিৎকার করে বলল, জান্নাতি, আমি তোকে ছাড়বো না। সে ছটফট করতে করতে পাশের একজন অফিসারের কোমর থেকে বন্দুক বের করে জান্নাতির পেটে গুলি করে। জান্নাতি চিৎকার করে মাটিতে পড়ে যায়। রিমন জান্নাতি বলে চিৎকার করে ওঠে। রিমনের হাতে যেই বন্দুক ছিল রিমন পরপর গুলি করে 4টা গুলি অবন্তীর কপাল ফুটো করে ভেতরে ঢুকিয়ে দেয়। অবন্তী মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেল। রিমন দৌড়ে জান্নাতির কাছে এসে তাকে ধরল। জান্নাতি চোখের কোণ বেয়ে বেয়ে কয়েক ফোঁটা পানি নিচে পড়ল। রিমন বলল, জান্নাতি, তোমার কিছু হবে না। আমি আছি তো। কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। জান্নাতি আস্তে আস্তে চোখ বন্ধ করল। রিমনেরও চোখের বাঁধ ভেঙে পানির স্রোত নেমে এলো। আশরাফ মন্ডল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসে। জান্নাতিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। বাহিরে সবাই দাঁড়িয়ে আছে। রিমন ভেঙে পড়েছে খুব। আইসিইউর বাহিরে দেয়ালে হেলান দিয়ে বসে আছে সে। আশরাফ মন্ডল বললেন, জান্নাতির বাবা মাকে জানানো উচিত। রুকসান বেগম বললেন, আমি আজিজুলকে পাঠিয়েছি, এখনই হয়তো চলে আসবে। হুম। বেশ কিছুক্ষণ পর আজিজুল হক ফিরে আসে। রুকসান বেগম বললেন, জানিয়েছ? হুম। কি বলল ওনারা? মেয়েকে হারানোর ভয় তো পেয়েছে, কিন্তু তোমার দেয়া প্রস্তাব ওনারা মেনে নেয়নি। মানে?
মানে, আমাদের কাছ থেকে কোন সাহায্য ওনারা নেবেন না? রোকসান বেগম কিছু বললেন না। আশরাফ মন্ডলও হয়তো এতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছেন। বৃষ্টি রিমনের পাশে দাঁড়িয়ে আছে। রিমন উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে আইসিইউর ভিতরে গেল। বৃষ্টি বাহিরে থেকে দেখার চেষ্টা করলো। আইসিইউর বেডের উপর শুয়ে আছে জান্নাতি, মুখে অক্সিজেন মাস্ক। রিমন তার পাশে বসলো, জান্নাতির হাতের উপর হাত রেখে বলল, জান্নাতি। রিমনের চোখের কোণ বেয়ে বেয়ে আবার পানি ঝরল। হাতের উল্টো পাশ দিয়ে পানি মুছে সে আবার বলল, জান্নাতি, ফিরে এসো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমিও শেষ হয়ে যাব। রিমন জান্নাতির উপর মাথা রেখে তাকে জড়িয়ে ধরল। হয়তো কয়েক ঘন্টা সময় পেরিয়ে গেছে। সময়ের কোন ধারণাই ছিল না রিমনের। হঠাৎ জান্নাতির বুকের ভিতর ধুপ করে উঠল। তার পুরো শরীর একসাথে কেঁপে উঠল। রিমন মাথা তুলে দেখে জান্নাতির পুরো শরীর কাঁপছে। রিমন ভয় পেয়ে যায়। কি করবে বুঝতে পারে না। ডাক্তারকে ডাক দেওয়ার জন্য উদ্যত হতেই জান্নাতির হাতের আঙুল নড়ে উঠল। রিমন জান্নাতির গালের দুই পাশে দুই হাত দিয়ে তাকে ডাকতে লাগলো, জান্নাতি, জান্নাতি। কিছুক্ষণ পর জান্নাতি চোখ খোলে। রিমন চোখের পানি মুছে তাকে জড়িয়ে ধরে আর বলে, জীবনে এত ভয় কখনোই পাইনি। তোমাকে হারানোর ভয় আমাকে শেষ করে দিয়েছে জান্নাতি। মন্ডল বাড়ি আবার সেজে উঠেছে বিয়ের সাজে। সন্ধ্যা থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আকাশও মেঘাচ্ছন্ন। মনে হয় রাতে বেশ ভালোই বৃষ্টি হবে। সবাই বিয়ে বাড়িতে আনন্দ করছে। রাত বাড়তে লাগলো। জান্নাতিকে রিমনের ঘরে নিয়ে যাওয়া হলো। আজকে ঘরটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। ঘরে ঢুকতেই জান্নাতির নাকে বকুল ফুলের একটা মিষ্টি গন্ধ আসে। এই সময়ও বকুল ফুলের ব্যবস্থা করেছে। এটা নিশ্চিত রুকসান বেগমের কাজ। জান্নাতিকে খাটের উপর রেখে সবাই চলে গেল। যাওয়ার সময় বৃষ্টি কানে কানে বলে গেল, একদম ভয় পাবে না। এটা তো তোমার দ্বিতীয় বাসর, তাই না? জান্নাতি লজ্জা পায় খুব। বৃষ্টি দৌড় দিয়ে বাইরে চলে যায়। রিমন রাত প্রায় 11টার দিকে ঘরে প্রবেশ করলো। ঘরের চারদিকে একবার ভালো করে দেখে নিয়ে জান্নাতের দিকে এগিয়ে গেল। বাহিরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রিমন বলল, তুমি চাইলে আরো সময় নাও। রিমন জানালার পাশে গিয়ে দাঁড়ালো। জানালার গ্লাস বন্ধ। হালকা একটু খুলে দিতেই ঠান্ডা বাতাসে পুরো ঘর ভরে গেল। রিমন বাহিরে বৃষ্টি দেখতে লাগলো। জান্নাতি এসে তার পাশে দাঁড়িয়েছে। সে বলল, এইভাবে বৃষ্টি দেখে মজা নেই। রিমন জান্নাতির দিকে তাকালো। উৎসুক চোখ, মুখে মায়াময় হাসি। রিমন বলল, তাহলে কিভাবে দেখব? আমার না বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। এখন তুমি আবার ভেজার কথা চিন্তা করেছো নাকি? হুম। রিমন চমকে উঠে বলল, না, না। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা জ্বর কাশি, ডাক্তার, ইঞ্জেকশন। ওরে বাবা। জান্নাতি আর চোখে রিমনের দিকে তাকিয়ে একটা হাসি দিল আর বলল, আমার সাথে ভিজলে কিছু হবে না। চলো। জান্নাতি রিমনকে টেনে ছাদে নিয়ে গেল। ভাগ্য ভালো যে কেউ দেখতে পায়নি। বৃষ্টির বড় বড় ফোঁটা রিমনের শরীরে পড়ার সাথে সাথে যেন তার হাড়ের ভিতর পর্যন্ত নাড়িয়ে তুলল। রিমন হাত পা গুছিয়ে দাঁড়িয়ে আছে। জান্নাতি আস্তে আস্তে পা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। রিমনের চোখ জান্নাতির দিকে যেতেই সে স্বাভাবিক হয়ে উঠল। নেশাতুর দৃষ্টিতে রিমন জান্নাতিকে দেখতে লাগলো। জান্নাতি দুহাত দুদিকে জড়িয়ে দিয়ে ঘুরতে লাগলো। রিমন এগিয়ে গেল জান্নাতির দিকে। ঘুরতে ঘুরতে জান্নাতি এসে পড়ল রিমনের বুকে। রিমন তাকে জড়িয়ে ধরল। জান্নাতি রিমনের বুকে মাথা রেখেই বলল, কোন এক শ্রাবণের সন্ধ্যায় এসেছিলাম। আমৃত্যু আমায় শাস্তি দিও।
কিন্তু তোমার থেকে আলাদা করো না। আমি তাহলে শেষ হয়ে যাব। রিমন বলল, তোমাকে আমার বুকের ভিতর থেকে বের করার আগে যেন আমার মরণ হয়। জান্নাতি কেঁপে উঠল। রিমনের মুখের উপর হাত দিয়ে বলল, এইসব কথা মুখেও এনো না। তোমাকে হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো না। রিমন আমার জান্নাতিকে জড়িয়ে ধরল। ছাদের উপর দাঁড়িয়ে থাকা দোলনায় বসে জান্নাতি রিমনের কাঁধে মাথা রেখে প্রশান্তি নিঃশ্বাস ছাড়ল। সমাপ্ত।